যে ঈদের আগে আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, এরপর থেকে আমাদের পেজের ক্লাস হবে না, ক্লাসগুলো হবে পেইড ব্যাচের মধ্যে। ঈদের পর থেকে আমরা পেইড ব্যাচটা রান করব এবং এর আগে আমি বলেছি আমাদের পেইড ব্যাচে টোটাল ক্লাস হবে 20টা এবং পরীক্ষা হবে 10টা। এই পরীক্ষাগুলো আসলে অনেকের মানে প্রশ্ন যে আসলে পরীক্ষাগুলো কীভাবে হবে। পরীক্ষাগুলো মূলত আমরা একই টাইমে একসঙ্গে পরীক্ষা দেবো, অর্থাৎ ধরেন আমরা যদি রাত 8টা বা 9টা বা সন্ধ্যা সবার সুবিধা মতো একটা টাইম ফিক্সড করবো, সেই টাইমে প্রায় 3 ঘন্টা সবাই একসঙ্গে বসে পরীক্ষা দেবে। দেওয়ার পর সেটাকে পিডিএফ আকারে বানায় সেন্ড করবে আমাকে, দেন সেই খাতাটা আবার আমি সলভ করব, করার পর এইটার উপরে সলভিং ক্লাস হবে। এইভাবে মূলত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং যাদের বাসা আর কি রংপুর তারা চাইলে আমার সেন্টারে এসে সরাসরি পরীক্ষা দিতে পারবে। তো এই কোর্সের সঙ্গে আমরা বই দিচ্ছি, আপনাদেরকে আমি অলরেডি বলেছি যে আমি একটা বই গিফট করব 300 টাকা সমমূল্যের, অর্থাৎ বাজারে যে বইগুলো আছে আপনারা যদি কিনতে চান দেখা যাচ্ছে 300, 500, 600 পর্যন্ত আছে। তো আমার মতে যে এত টাকা নষ্ট না করে আমি আপনাদেরকে একটা নতুন বইয়ের একটা পিডিএফ দিয়ে দেবো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আর কি। তো আপনারা এটা দেখে দেখে নোট করবেন। এর বাইরে তো আমার নোট থাকবে, সাজেশন থাকবে। তো ওভারঅল একটা জিনিস মনে রাখবেন, যারা প্রশ্ন করবে তারা কিন্তু কোনো বই, নোট, সাজেশন থেকে প্রশ্ন করবে না, তারা প্রশ্ন করবে হচ্ছে সিলেবাস থেকে। তো কোনো বইয়ের উপর, কোনো নোটের উপর অন্ধ বিশ্বাস করা যাবে না যে এইটা পড়ে গেলে আমার এটাই কমন আসবে, ঠিক আছে? আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, অর্থাৎ সিলেবাস যেটা আছে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো অনেকের মনে প্রশ্ন আসে যে এই সিলেবাসটা সহজ, এটা তো আমি পারি। তো ভাইয়া সমস্যাটা ঠিক এইখানেই, যা আপনি পারেন অন্যরাও ওই জায়গায় পারে। তো কোর্স মানুষ কী জন্য করে মূলত এই জিনিসটাকে আপনি একটা ঘোষণা ওয়েতে নিয়ে আসবে, অর্থাৎ আপনার কাছে পড়াটা দিবে, পড়াটা আদায় করে নেবে, আপনার কোন জায়গায় সমস্যাটা শুনবে। তো এই কারণে মূলত কোর্স করানো এবং মানুষ পেইড ব্যাচগুলোতে ভর্তি হয় যেন ওর প্রস্তুতিটা জোরালো হয় এবং ওকে কেউ গুছায় দেয়। তো যারা আগ্রহী আমার পেজে নক করলেই মূলত ডিটেলস বলে দেবে। তো এই আর কি বলার ছিল। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে বলতে পারেন, আপনাদের যদি মনে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। বিট্টু কেডিক পটুয়াখালী থেকে, যে আমরা ঈদের পরে শুরু করবো ভাইয়া, এটা ঈদের পরে, আর ঈদের আগে আজকে আমাদের পেজে লাস্ট ক্লাস। তো এটা বললাম যে এই সিলেবাস সবার কাছেই সহজ লাগে। কোর্স করার মূল উদ্দেশ্য আপনার সিলেবাসটাকে গুছানো ওয়েতে শেষ করে দেয়। অনেকে দেখবেন ফ্রি মেসেঞ্জার গ্রুপ খুলছে পরীক্ষা দেওয়ার জন্য, দেখা গেলো 2 দিন পরীক্ষা দিচ্ছে আর পরীক্ষা হয় না, কে প্রশ্ন করবে জানে না। ওইটাতে কী হয়, স্ট্যান্ডার্ড প্রশ্নও হয় না। আর আপনি যখন একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষা দেবেন তো তখন কিন্তু আপনার প্রস্তুতিটা আরও সুন্দর হবে। আর এবার যে সুযোগ 18তমতে প্রায় যতগুলো সিট ফাঁকা, আপনি কোনোভাবে যদি 80+ মার্ক ক্যারি করতে পারেন তো আপনার ভালো একটা জায়গায় পোস্টিং হবে। শুধু তো জব কনফার্ম করাটাই ব্যাপার না, এর সঙ্গে ভালো জায়গায় যাওয়া, ভালো স্কুলে যাওয়া, এটা কিন্তু অনেক কিছু ফ্যাক্ট করে। কারণ এই স্কুল পর্যায়ে যে স্যালারিটা দেবে এটা দ্বারা আপনার আসলে ওইভাবে জীবনযাপন করা খুব কঠিন। তো এই জন্য ভালো জায়গায় থাকতে হবে, প্রাইভেট পড়ার মতো অপরচুনিটি থাকতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমাদের কিন্তু প্রিলিতে আমরা জাস্ট 40 পেয়ে পাস করে এসেছি। এইখানে কিন্তু ব্যাপারটা এরকম না, আপনাকে 80, 90 এরকম টার্গেট নিতে হবে। আর আমি বিশ্বাস করি মনে প্রাণে যারা আমাদের এই ক্লাসগুলো করবে 20টা ক্লাস এবং নিজেরা নোট তৈরি করবে, এখান থেকে 90+ মার্ক তোলা পসিবল। এবং যাদের বেসিক ক্লিয়ার আছে তারা 95ও পাবে। এটা বিশ্বাস করেন, এটা সম্ভব, এই সিলেবাসে সম্ভব যদি আপনি গোছানো ওয়েতে প্রিপারেশন নেন। ক্লিয়ার? আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে বলতে পারেন। জি জি, সিলেবাস তো আকাশ পাতাল ব্যবধান স্কুল, যেটা আমি প্রথম দিনে বলছি যে একটা যদি হয় নদী তার একটা হচ্ছে সাগর, একটা যদি সাগর আর একটা হচ্ছে মহাসাগর, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আর আপনার যেটা কলেজ সিলেবাসের পর্যায়ে আছে, অনেকে দেখতেছি কলেজের কোর্স করাচ্ছে, এই 20-25টা কলেজের হবে না, ওটাতে মিনিমাম 40 থেকে 50টা আপনার ক্লাস লাগবে কলেজের যে সিলেবাসটা আছে, বুঝতে পারছেন? তো আপনারা তো সবাই সিনিয়র, বুঝেন, তো বুঝে শুনে মানুষের এসবে পা দেবেন। ভুলেও কলেজের সিলেবাসে 20-15টা ক্লাসের মধ্যে ভর্তি হয়ে না, কারণ হিউজ পড়তে হবে। আর কলেজের সিলেবাসে যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে, বিএসসি লেভেলের গ্যাপ থাকে, তো জীবনে কোনো দিন এটা শেষ হবে না। তো এখন আসে তো আর আপনি অত কিছু শেষ করতে পারবেন না 2 মাসে, বুঝতে পারছেন? আপনাদের কোনো প্রশ্ন থেকে বলতে পারেন, নাহলে আমি বিগত বছরের প্রশ্নে চলে যাবো এখনই। জি 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 জি, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আমরা প্রশ্নে চলে যাই। তো যাই হোক, দেখেন আমরা প্রথম ক্লাসের মধ্যে অ্যালগরিদম ফ্লোচার্ট করছিলাম, প্রথম প্রশ্নটা আমরা এটা দিয়ে সলভ করব। তো খেয়াল করেন, আজকে আরও নতুন কিছু শিখবেন এবং সাথে ব্যাখ্যা সহ দেবো। তো আমি একটা প্রশ্ন তুলি আগে, কোয়েশ্চেন আমার সঙ্গে সঙ্গে। আচ্ছা, যেটা প্রথমে বলে নিচ্ছি, যারা পারেন তারা আমার সঙ্গে সলভ করে ফেলবেন, আর যারা পারেন না তারা এখানে দেখে বুঝবেন, তারপরে পরে সলভ করবেন। ওকে, আমার সঙ্গে সঙ্গে সলভ করে ফেলবেন যারা পারেন আর কি। 1 + 3 + 5 + 51 ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট আঁকো। ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট আঁকো। যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট আঁকো। ফ্লোচার্ট আঁকো। তো যারা ক্লাস করতেছেন শেষ পর্যন্ত আপনারা মনে রাখেন, প্রায় 40 থেকে 45 মিনিট কমপ্লিট হবে আজকের ক্লাসে, মন দিয়ে করেন, অধৈর্য হয়েন না, সবাই থাকেন, ক্লাস করেন, উপকার আসবে। তো এই প্রশ্নটা আমাদের আসছিল কোথায় কোথায় একটু আমরা দেখি। এই প্রশ্নটা আসছিল আপনার 15তমতে 5 মার্ক ছিল, 15তম নিবন্ধনে এসেছিল।
15তম নিবন্ধন এসেছিল এবং পরীক্ষায় ছিল এটাতে 5 মার্ক। যে এরকম একটা ধারা দেওয়া ছিল, ধারার আপনার ফ্লো চার্ট আর্ট করতে বলছে, কিন্তু আমরা সরাসরি ফ্লো চার্ট আর্ট করবো না, অ্যালগোরিদম শিখবো, শেখার পর ফ্লো চার্ট আর্ট করবো। অর্থাৎ এর পরবর্তীতে যদি এটা অ্যালগোরিদম দেয় তাও যেন আপনারা পারেন, সরাসরি ফ্লো চার্ট দিলে অনেকে নাও বুঝতে পারেন। তো দেখেন ব্যাপারটা বলছে যে এরকম একটা ধারা দেওয়া আছে, ধারাকে ইংলিশে বলে লুপ। লুপ বলতে বোঝায় যে একই কাজ বারবার হওয়া। তো এরকম একটা লুপ দেওয়া আছে আমাদের এখানে, দিয়ে বলছে এর ফ্লো চার্ট আর্ট করো। তো এই ফ্লো চার্ট অ্যালগোরিদমে যাওয়ার আগে এটা আমরা বেসিক কনসেপ্টটা বুঝবো যে এটা আসলে কীভাবে কাজ করতেছে। তো ধরেন এটা আপনাকে যোগ করতে দিছে যে 1 + 3 + 5 + 51। এটা মানে বোঝাচ্ছে যে এখানে আরও সংখ্যা আছে। এই যে আমি যে ডট ডট ডটগুলো লিখছি মানে বোঝাচ্ছে এখানে আরও সংখ্যা আছে, এটা 50 পর্যন্ত যাবে। তো দেখেন এটা যদি আপনাকে সাধারণভাবে যোগ করতে দেয় যে ভাইয়া এটা আমাকে একটু যোগ করে দেন, আপনার তো বুদ্ধি আছে, আপনি যোগ করে ফেলতে পারবেন, কিন্তু কম্পিউটারে কি বুদ্ধি আছে? নাই। অ্যান্ড কম্পিউটারকে বুঝাইতে হবে ভাইয়া তুমি আমাকে এই 1 + 3 + 5 দুই ব্যবধান করে সংখ্যাগুলো 51 পর্যন্ত যোগফল বের করে দাও। এই কাজটা আপনাকে করতে হবে। তো আপনার যেহেতু বুদ্ধি আছে, আগে আপনি নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করেন। তো আপনাকে যে যোগ করতে দিয়ে আপনি কীভাবে করবেন দেখেন তো। প্রথমে কী করবে যে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। 4-এর সাথে আবার কী যোগ করবো? 5 যোগ করবো। 4 আর 5 যোগ করলে কত হয়? 9। আবার 5-এর পরের সংখ্যা কত হবে? 7, কারণ এখানে 2 করে যাচ্ছে। তারপর 9-এর সঙ্গে আমরা কত যোগ করবো? 7। এইভাবে যোগ করবো না? আমার কি কথা বুঝতে পারছেন? যদি আপনাকে আমি সাধারণভাবে বলি যে ভাইয়া এই যোগটা করেন, সে ধরেন এই সহজ দিয়ে বোঝেন যে এই যোগটা করো। যদি আপনাকে আমি সাধারণভাবে বলি যে এই যোগটা আপনি আমাকে করে দেন, আপনি কী করবেন? 2 আর 1 3, 3 3 6, 6 আর 4 10। এই সেম কাজটা জাস্ট আপনাকে কম্পিউটারকে বুঝাইতে হবে যে কম্পিউটার তুমি আমাকে এইভাবে যোগটা করে দাও। বুঝতে পারছেন? তো দেখেন এটা আমরা কীভাবে কম্পিউটারকে বুঝাই, খেয়াল করেন যে এটা আমরা কম্পিউটারকে কীভাবে বুঝাই যে কম্পিউটার এইভাবে যোগ করবে। তো খেয়াল করেন প্রথমে আমাদের সংখ্যাটা কত? 1। তো আমরা এই প্রথম যে সংখ্যাটা আছে এটার একটা নাম দিলাম ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে শুরু, এখান থেকে আমার ধারাটা স্টার্ট। তো এর নাম দিলাম হচ্ছে আই। এর নাম দিলাম হচ্ছে আই, অর্থাৎ আমার ধারা শুরু হচ্ছে আই থেকে, 1 থেকে, সরি, যে আমার ধারাটা শুরু হবে 1 থেকে। এবার দেখেন তো এই 1-এর পর কত আসে? 3। তাহলে আইয়ের ব্যবধান কত হইলো? মানে অর্থাৎ এই 1 আসছে যে 1-এর পর 3, 3-এর পর 5, এর ব্যবধান কত করে যাচ্ছে? 2 করে। অর্থাৎ আমার আইটা বৃদ্ধি পাচ্ছে 2 করে। এইটুক তো আশা করি সবাই বুঝছেন যে আমার অঙ্ক শুরু হচ্ছে 1 থেকে, এটাকে আমি নাম দিলাম ইনিশিয়ালাইজেশন, এবং বৃদ্ধি হচ্ছে 2 করে। এই হচ্ছে I + 2 3। তো এরপর আসলে আমরা মূলত কাজ কী করবো সেটা এখন আমরা দেখি। তো প্রথমে আমার কী আছে? I = 1। এখন আমি কী করবো? 3 আর 1 4, এটার সঙ্গে এটা যোগ করবো না, অর্থাৎ I এর সঙ্গে এই I যোগ করবো। যোগ করলে কত পাচ্ছি? 4। এই 4টা আমার কি? যোগফল। যোগফল বললাম হচ্ছে সাম। সামের এই এর সামনে, আমার কথা কি বুঝছেন? এই যে আই, এটার সাথে আমরা যোগ করতেছি, 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এই যে আমি 4টা লিখলাম, 4টা আমার কি? যোগফল। এবার 4-এর সঙ্গে আমরা কী করবো? পরবর্তী 5 যোগ করবো না? 5টা এখানে কি? আই, কারণ আই যে I 1 শুরু হয়েছে, 1-এর সঙ্গে 2 বৃদ্ধি পায় 3 হয়েছে, 3-এর সাথে 2 বৃদ্ধি পায় কী হয়েছে? 5 হয়েছে। এগুলো তো আই। 2 বৃদ্ধি পাইলেও কী হবে? এই আমি নাম দিচ্ছি শুরুতে কি? ইনিশিয়ালাইজেশন আই। তার মানে এগুলো সবগুলোই কিন্তু আই, খালি 2 বৃদ্ধি করে গেছে। তো প্রথমে আমি কী বললাম? 3 আর 1 যোগ করে কত হলো? 4। 4 হচ্ছে আমার এখানে যোগফল। এই যোগফলের সঙ্গে পরবর্তীতে আবার কী যোগ হয়েছে? আই যোগ হয়েছে। তাহলে এসের সঙ্গে আবার আমার এই আইটা যোগ হয়েছে। যোগ হয়ে কী হইলো? দেখো আমার যোগফল কত ছিল? 4। পরবর্তীতে আইটা কত? 5। তাহলে 4 আর 5 কত হয়? 9। বুঝতে পারছেন? তাহলে 9টা এখন আমার কী হলো? আবার যোগফল। তো 9 হচ্ছে আমার যোগফল। এই 9-এর সঙ্গে আবার কী যোগ হবে? এই যে 5-এর পরের সংখ্যা 7। তো এই যোগফলের সাথে আমার 7 যোগ হবে। তো যোগফলটা কত ছিল? 9। 9 + 7 যোগ করলে আমার কত এসেছে? 16। দেখুন তো এই জায়গাটা বুঝছেন কি বোঝেন নাই? এই জায়গাটা বুঝছেন কি বোঝেন না আমাকে একটু জানান। এই জায়গাটা বুঝছেন কি বোঝেন না একটু আমাকে ক্লিয়ার করেন। এই জায়গাটা বুঝছেন কি বোঝেন না আমাকে একটু ক্লিয়ার করেন দ্রুত। এই জায়গাটা বুঝলে পুরো লুপ ইজি হয়ে যাবে। এই জায়গা যদি বোঝেন লুপ ইজি হয়ে যাবে, একবারে ইজি। এই জায়গাটা বুঝছেন কি বোঝেন নাই একটু জানেন, যারা দেখতেছেন তারা রিয়েক্ট করে দিন ক্লাসে যে আমি যে লুপের কনসেপ্টটা বুঝাচ্ছি এই জায়গাটা কি বুঝছেন? এটা যদি আপনি বোঝেন তো লুপ এখন বাকিটা অটো হবে, অটো। বুঝছেন? যে আমি আবার একটু সহজে বলে দিই যে আমার লুপটা শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে। 1-এর আমরা নাম দিলাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন আই। এবার বৃদ্ধি পেয়েছে কত করে? দেখেন তো 2 করে না? 2 করে গেছে, অর্থাৎ 1 3 5 7 9 11 13 এইভাবে 51 পর্যন্ত যাবে। আমার কন্ডিশন দেওয়া আছে যে 1 থেকে 2 ব্যবধান করে বৃদ্ধি পেয়ে 51 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ঘটনা। ক্লিয়ার? তো আমরা কী করলাম? সংখ্যাটা শুরু হয়েছে 1 থেকে, বৃদ্ধি পেয়েছে 2 করে, অর্থাৎ I + 2। দেন এখন আমরা যদি বাংলা যোগ করি, সাধারণ সেন্সে আমরা যে যোগ করি, 3 আর 1 কত হবে? 4। 4-এর সঙ্গে কী হবে? পরবর্তীতে এই 5 যোগ হবে। এই কাজটাই করছি যে 3 আর 1 4, 4টা তখন কী হলো? আমার যোগফল। যোগফলের সঙ্গে পরবর্তী সংখ্যা অর্থাৎ I যোগ হচ্ছে, 4 আর 5 9, 9টা তখন কি? আবার যোগফল। যোগফলের সঙ্গে কি? পরবর্তী I যোগ হচ্ছে 7। 9 আর 7 কত হয়? 16। বুঝতে পারছেন? তো এইটা যদি আমার যোগফলটা এই আকারে যায়, তো শুরুর যে আমার যে 1টা আছে এই 1টা কীভাবে আসে দেখেন তো এবার।
তা আমি তো বললাম যে এটা এস প্লাস আই আকারে আছে, তাহলে ওয়ানটাও কারো না কারোর সঙ্গে যোগ হয়ে আসছে। তখন কার সঙ্গে যোগ হয়ে আসছে? ওয়ান হচ্ছে জিরোর সঙ্গে যোগ হয়ে আসে। শুরুতে আমার এস ইকুয়াল টু জিরো, এই জিরোর সাথে ওয়ান যোগ হয়ে আসলে কত হয় দেখেন তো? ওয়ান। অর্থাৎ আমি যদি এস ইকুয়াল টু এস প্লাস আই এই সূত্রটা অ্যাপ্লাই করি, তখন এই ওয়ানটাও তো কারো না কারোর সঙ্গে যোগ হয়ে আসে। ওয়ান জিরো ব্যতীত আর কারোর সঙ্গে যোগ হয়ে আসলে কি ওর মান ওয়ান থাকবে? অটোমেটিক মান চেঞ্জ হয়ে যাবে। তো ওয়ানটা আমার কার সঙ্গে যোগ হয়ে আসছে? জিরোর সঙ্গে। অর্থাৎ শুরু অবস্থায় আমার যোগফলটা জিরো ছিল, জিরোর সাথে ওয়ান যোগ করে পাইছি কত? ওয়ান। তারপরে এই যে আমার আই পেলাম, এই আইয়ের সাথে আবার যোগ করলাম এইটা, এটার সাথে এইটা, এইভাবে মূলত গেছে। এই জিনিসটা আমরা কম্পিউটারকে বোঝাবো। এটা তো আমরা বুঝলাম, কম্পিউটারকে আমরা বুঝাবো। কম্পিউটারকে কীভাবে বুঝাই দেখেন এখন, বুঝছেন কি না? আবার একবার বলেন স্যার, আরেকবার বলেন ভাইয়া, আরেকবার বলেন। আচ্ছা আমি আবার প্লিজ আবার বলতেছি। আচ্ছা দেখেন, একটু ঠান্ডা মাথায় বোঝেন। মানে আমাদের যতগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট আছে তার মধ্যে লুপটা একটু ভেজাল। একটু আমি আবার ক্লিয়ার করতেছি, দেখেন যারা বোঝেন নাই, কারণ এটা বুঝতে হবে। এই জিনিস দুইবার আসছে পরীক্ষায়, একবার না। যারা বোঝেন নাই আমি আবার ক্লিয়ার করে দিয়েছি। মনে করেন আপনাকে এই 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে দিছে, ধরেন ওইটা বাদ দেন, যে এইভাবে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে দিছে। তো আপনি সাধারণ চেঞ্জে কীভাবে যোগ করবেন? 2 আর 1 কত হয়? 3। তাহলে 3টে তখন কি আপনার যোগফল না? যে বাংলায় আমি লিখি যোগফল। 2 আর 1 কি? যোগফল। বুঝতে পারছেন? 2 আর 1 যোগফল। 2 আর 1 3 হলো, 3টা আমার কি? যোগফল। এই যোগফলের সঙ্গে কি পরবর্তী সংখ্যা যোগ করবেন না? তো পরবর্তী সংখ্যা যোগ, অর্থাৎ যোগফল প্লাস সংখ্যা। তো যোগফল প্লাস সংখ্যা যদি করি তাহলে কত আসতেছে? যোগফলটা আমার ছিল কত? 2 আর 1 3। পরবর্তী সংখ্যা কত? আবার 3। 3 প্লাস 3 করলে কত আসতেছে? 6। এই 6টা এখন আমার কি? যোগফল হইলো, আবার নতুন একটা যোগফল পাইলাম। ওকে, এই 6-এর সাথে আবার কি করবেন? পরবর্তী সংখ্যা যোগ করবেন না? 3-এর পর পরবর্তী সংখ্যা কত আছে? 4। তো যোগফল প্লাস সংখ্যা। তাহলে যোগফলটা আমার কত আছে এবার দেখেন তো? 6। এই 6-এর সঙ্গে পরবর্তী সংখ্যা কত আছে? 4। তা যোগ করলে কত আসতেছে? 10। তাহলে 10টা হচ্ছে আবার নতুন যোগফল। এইভাবে আবার এই 10-এর সঙ্গে কী করবো? আবার 5 যোগ করবো। এইভাবেই তো আমরা যোগ করে যাই, তাই নাকি? এইভাবে তো যোগ করি, তাই না? এই কাজটাই আমরা মূলত এইটার ক্ষেত্রে করব। তাহলে এবার দেখেন এইটার ক্ষেত্রে আমরা সেম জিনিস, জাস্ট এখানে ব্যবধানটা আমার কত দেওয়া আছে? 2 করে দেওয়া আছে। যে ব্যবধানটা জাস্ট আমার 2 করে দেওয়া আছে, এখানে ব্যবধানটা 1 ছিল। তাহলে এবার দেখেন এখানে শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে। তো এটার নাম দিলাম হচ্ছে আই। এই সংখ্যাটার নাম আমি এখানে সংখ্যা লিখছি, সংখ্যার পরিবর্তে আই দিলাম, যে ইনিশিয়ালাইজেশন শুরু হয়েছে। আই কত? 1 করে। বৃদ্ধি পেয়েছে কত করে? 2 করে। অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 2। এইভাবে আমার সংখ্যাটা গেছে, 1 থেকে শুরু হয়েছে, আবার বৃদ্ধি পেয়েছে 2 করে। ওকে গেল। এখন আমি এই যোগফলটাই সেমভাবে কাজ করবো। তাহলে দেখেন 3 আর 1 কত হয় যোগ করলে? 4। এই যোগফলের জায়গায় আমি খালি সাম লিখলাম। দেখেন 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে 4 হচ্ছে আমার সাম, যে আমি এস লিখে রাখলাম। এর সঙ্গে কী করবো? পরবর্তী আবার যে 5 আছে এটা যোগ করবো না? 5টা আমার কি এখানে? আই। বুঝতে পারছেন? তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 9 হচ্ছে আমার আবার নতুন সাম। 4 আর 5 কত হয়? 9। 9 হচ্ছে আমার নতুন সাম। এই 9-এর সাথে আবার কী করবো আমরা? পরবর্তীতে আবার 7 যোগ করবো। তাহলে 9s যোগ 7। এইভাবে মূলত কাজ করছে। তো এগুলো যেহেতু এইভাবে গেছে, তাহলে 1টাও কারো না কারোর সাথে যোগ হয়ে আসে। এটা 1 কার সঙ্গে যোগ হয়ে আসে? 1 জিরোর সঙ্গে যোগ হয়ে আসে, কারণ 0 ব্যতীত আর কারোর সঙ্গে যোগ করলে 1 তো আর 1 থাকবে না। বুঝতে পারছেন? তো শুরুর অবস্থায় আমার যোগফলটা ছিল 0। এখন দেখুন তো বুঝছেন কি বোঝেন? আরফাত ভাই ক্লিয়ার? যাই হোক, যেহেতু বুঝতে পারছেন এখানে সার্থকতা। লুপ একটা বুঝলে ভাইয়া বিশ্বাস করেন, লুপ একটা বুঝলে বাকি সব সেম। একটা লুপ আপনি ক্লিয়ার বোঝেন, খালি আয়ের মানটা চেঞ্জ হয়, ব্যবধান চেঞ্জ হয়, সূত্র চেঞ্জ হয়। একটু বাকির কমেন্ট করেন যে ক্লিয়ার কিনা, বাকির একটু ক্লিয়ার করেন। যারা রিপিট করতে বলছিলেন তারা একটু জানান ভাইয়া দ্রুত যে ক্লিয়ার কিনা। এখন এই জিনিসটা আমরা কম্পিউটারকে বোঝানোর দায়িত্ব নেব। একটু আপনার দ্রুত জানান যে এটা ক্লিয়ার কিনা। দেখেন এই সেম জিনিস এখন আমরা কম্পিউটারকে বোঝানোর দায়িত্ব নেব। এই সেম জিনিস এখন আমরা কম্পিউটারকে বোঝানোর দায়িত্ব নেব। দ্রুত 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 একটু জানান বুঝছেন কি না। যারা দেখতেছেন একটু যে বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে। তো খেয়াল করে দেখেন, আমার কিন্তু পরীক্ষায় চেয়েছে শুধুমাত্র ফ্লো চার্ট। আবার এখানে অ্যালগোরিদম করে দিয়েছেন না। অ্যালগোরিদমটা আমি করতেছি কারণ আপনাকে বুঝে সুবিধা। আমি সরাসরি ফ্লো চার্ট আর্ট করলে ম্যাক্সিমামই বুঝবে না। পরীক্ষা কিন্তু বলছে ফ্লো চার্ট আর্ট করো। যখন আপনি এগুলাতে প্রো হয়ে যাবেন তখন আপনি অটো ফ্লো চার্ট আর্ট করতে পারবেন। বুঝতে পারছেন? পরীক্ষায় ফ্লো চার্ট চাইলে শুধু ফ্লো চার্ট, অ্যালগোরিদম চাইলে অ্যালগোরিদম। বুঝে সুবিধাতে আমি অ্যালগোরিদম সহ করতেছি। তো দেখেন আমার স্টেপ 1, যারা বাংলায় সুবিধা বাংলায় লিখবেন। স্টেপ 1 কী হবে? স্টার্ট, শুরু হইল। তো এবার খেয়াল করি দেখেন, এখানে কোনো ইনপুট নাই। ইনপুট বলতে বোঝায় যেটা ব্যবহারকারী কোনো মান দিতে পারবে, এমন কোনো কিছুকে বোঝায় হচ্ছে ইনপুট। এইখানে এই ধারাটার মধ্যে কোনো ইনপুট নেই। তাহলে আপনি বলতে পারেন যে 1 3 5 এগুলো কি? এগুলো ধারাটার মধ্যে সংখ্যাটা দেয়াই আছে, মানে প্রশ্নতেই দেয়া আছে।
ইনপুট তখনই হবে যখন ব্যবহারকারী কোনো কিছু দিতে পারবে। তো এখানে ব্যবহারকারী কোনো কিছু দেওয়ার আছে না, প্রশ্নে যা আছে তা হুবহুব সেম, ওই কাজটাই জাস্ট আমার কম্পিউটারকে রেজাল্ট দেবে অটোমেটিক। অর্থাৎ মনে করেন একটা ক্যালকুলেটর তৈরি করতেছেন আপনি, ব্যাপারটা এরকম যে আমি একটা দিছি অটো আমাকে যোগফল দেখাবে, বিষয়টা এরকম, বুঝতে পারছেন? তো এখানে কোনো ইনপুট নাই, তো ইনপুট যেহেতু নাই আমার শুরুর কমান্ডগুলো দিতে হবে। শুরুর কমান্ড আছে আই শুরু হয়েছে কত থেকে, দেখেন আই শুরু হয়েছে 1 থেকে এবং এর শুরু হয়েছে 0 থেকে। এটা আমি কমান্ড দিলাম যে আই শুরু হয়েছে তোমার আপনার কত থেকে 1 থেকে, এর শুরু হয়েছে 0 থেকে। এরপর আমি কন্ডিশন সেট করে দিলাম যে 1 থেকে শুরু হয়েছে, এটা যাবে কত দূর পর্যন্ত, এই যে 1 থেকে শুরু হয়ে লোকে যাইতে থাকবে, যাবে হচ্ছে কত দূর পর্যন্ত বলেন দেখি, 51 পর্যন্ত, অর্থাৎ 51 এর সমান হবে অথবা ছোট হবে। কন্ডিশনটা কিন্তু এটা দিয়েছে দেখেন 51, অর্থাৎ এই যে আয়ের মানটা যে 1 থেকে স্টার্ট দিল গাড়ি, এই গাড়ি কত দূর পর্যন্ত যাবে, হয় 51 এর ছোটো হবে নয়তো সমান হবে, 51 পার করতে পারবে না। এই যে আমি কন্ডিশন দিলাম, কন্ডিশন যেহেতু দিছি তার মানে সত্য আসবে। যদি সত্য হয় ঘটনা যে আয়ের মানটা 51 থেকে আপনার ছোট হয়েছে বা সমান হয়েছে, এই ঘটনা যদি সত্য হয় তখন আমরা বলবো গো টু নেক্সট স্টেপ, অর্থাৎ পরবর্তী ধাপে যাও, গো টু নেক্সট স্টেপ। অর্থাৎ তোমার জন্য একটা কোনো কিছু স্পেশাল কিছু অপেক্ষা করতেছে। আমি কি বললাম, যদি আয়ের মানটা এর ছোট হয় তখন আমরা বলবো যে গো টু নেক্সট স্টেপ, পরবর্তী ধাপে যাও, পরবর্তী ধাপে যা দেখবো কী আছে এর জন্য। এবার ঘটনা যদি মিথ্যা হয় যে এটা সত্য নয়, তখন আমরা বলবো যে গো টু স্টেপ 5, অর্থাৎ 5 নম্বর ধাপে যাও। এখনও কিন্তু আমরা জানি না যে পরবর্তী স্টেপে কী আছে, 5 নম্বর স্টেপে কী আছে, সেটা আমরা গেলেই বুঝতে পারবো। এবার দেখেন পরবর্তী স্টেপে আমি আসলাম, স্টেপে আসার পর এবার আমরা বলে দেব যে এই যে আয়ের মানটা আছে যেখানে পর্যন্ত যাচ্ছে এটাকে তুমি যোগ করা শুরু করো। অর্থাৎ এই যে আমাদের সূত্রটা এখানে কাজ লিখছিলাম এস ইকুয়াল টু এস প্লাস আই, এটাকে নির্দেশ দেবো যে তুমি যোগ করা শুরু করে দাও, যে এস ইকুয়াল টু এস প্লাস আই এবং আইয়ের যে মানটা আছে এটা তুমি বৃদ্ধি করো। দেখেন বুঝতে পেরেছেন কি না, যে আমি বললাম যে আইয়ের মান 1 থেকে শুরু আর এসের মানটা শুরুতে 0 অবস্থায় আছে এবং কন্ডিশন দেয়া আছে আমার 51 পর্যন্ত যাবে, যে 51 এর ছোটো হবে অথবা সমান হবে। যদি ঘটনা সত্যি হয় তখন আমি বলবো যে তুমি যোগ করো, যদি ঘটনা সত্যি হয়, এবং মানটা 2 করে বৃদ্ধি করে দাও। কেন 2 করে বৃদ্ধি করবে, কারণ যে আমার লোভে 2 করে বৃদ্ধি দেওয়া আছে, এইটা হচ্ছে সে এই কাজ করবে। করার পর এখানে অ্যান্ড গো টু স্টেপ 3। আর যদি ঘটনা মিথ্যা হয়, যে ঘটনা মিথ্যা, তখন সে কি করবে, প্রিন্ট এস। যদি মিথ্যা হয় তাহলে সে ফলাফল প্রদর্শন করে দেবে। এবং সর্বশেষ তার কাজ শেষ, স্টেপ 6। যারা এই জায়গাটা বোঝেন নাই, আমি মনে হয় যে অনেকেই জায়গাটা বোঝে নেই, তারা এই যে আমি ফ্লোচার্ট টাট করে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকের মাথার উপর দিয়ে জায়গাটা যাওয়ার কথা, এই যে জায়গাটা যারা আগে করেন নাই, এইটুক জায়গা আমি ফ্লোচার্ট টাট করে দেখেন ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমি ফ্লোচার্ট টাট করি। তো প্রথমে আমার কী আছে, স্টার্ট মানে আমরা কি জানি উপবৃত্ত, স্টার্ট মানে হচ্ছে উপবৃত্ত। যারা বোঝেন নেই এই ফ্লোচার্ট টাট করলে বুঝে যাবেন। এরপর দেখেন এটা কিন্তু আমি শুরুতে বলছি, এটা কিন্তু আমার কোনো ইনপুট না, এটা হচ্ছে আমার প্রসেসিংয়ের অংশ, অর্থাৎ লুপের এটার একটা অংশ। তো এটা হচ্ছে আমার প্রসেসিংয়ের যেহেতু অংশ, প্রসেসিংয়ে আমরা কোন চিহ্ন দিই, প্রসেসিংয়ে দেয় হচ্ছে আয়ত। এখানে আমরা দেবো আয়ত। তো অনেকে ধান দেয় আবার এটা ইয়ে দিয়ে দেয়, কী বলে, সামান্তরিক। আই ইকুয়াল টু 1 আর এস ইকুয়াল টু 0 দিলাম। দেওয়ার পর এটা কি আমার, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে, অর্থাৎ কন্ডিশন। প্রসেসিংয়ের সঙ্গে যখন আমরা একটা সিদ্ধান্ত লাগাবো তখন ওখানে আমরা একটা কানেক্টর দিয়ে দেবো। আমার কথা কি বুঝছেন? প্রসেসিং অর্থাৎ আয়তের সঙ্গে যখন আমরা একটা ডায়মন্ড যুক্ত করবো, এখানে আমরা একটা কানেক্টর দিয়ে দেবো, অর্থাৎ এখানে আমরা একটা কানেক্টর দেবো। কানেক্টর হচ্ছে বৃত্ত, এরপর আমাদের সেই ডায়মন্ড। তো এই ডায়মন্ড আপুর কথা মনে আছে, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে এই ডায়মন্ড আপু যেখানেই থাকবে এর 2টা হাত বেরাবে, একটা হাত সত্যের পক্ষে, একটা হাত মিথ্যার পক্ষে। প্রথম ক্লাসে আমি বলছিলাম যে এই ডায়মন্ড আপু যেখানেই থাকবে তার 2টা হাত বের হবে, একটা সত্যের পক্ষে, একটা মিথ্যার পক্ষে। তো এরও সেম 2টা হাত বের হবে, একটা হচ্ছে সত্যের পক্ষে আর একটা হচ্ছে মিথ্যার পক্ষে। আমার কথা কি বুঝছে? একটা হচ্ছে সত্যের পক্ষে, একটা কি বললাম, মিথ্যার পক্ষে। এই যে হয়ে গেল, একটা আমি দিলাম সত্যের পক্ষে আর একটা হচ্ছে মিথ্যার পক্ষে। এখন আমরা এই জিনিসগুলো লিখি, ডায়মন্ডের ভিতরে কি আছে, ইফ আই 51। এবার ঘটনা যদি মিথ্যা হয়, নো হলে আমাদের কি বলছিল যে প্রিন্ট এস। প্রিন্ট আপনাদের কি ক্লিয়ার দেখা যাচ্ছে? যদি নো হয় তাহলে প্রিন্ট এস, আর যদি ইয়েস হইতো তখন কি আছে, এস ইকুয়াল টু এস প্লাস আই, আর হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 2। দেওয়ার পর দেখেন আরেকটা লাইন আমি লিখছিলাম যে গো টু স্টেপ 3, অর্থাৎ যদি ঘটনা সত্যি হয়, তো এই যে ঘটনা যদি সত্যি হয় আবার স্টেপ 3-তে যাবে। স্টেপ 3 আমার কই ছিল, এই যে স্টেপ 3 হচ্ছে এইটা, অর্থাৎ এখানে ওই আবার চলে আসবে।
তো এই জায়গাটা যারা বোঝেন না এটা আমি বুঝাই দিয়েছি, ধৈর্য ধরেন একটু। এরপর সর্বশেষ কী ছিল, ইন্ড ছিল, অর্থাৎ এরপর আমরা আমাদের যে ইন্ড আছে ইন্ড মেরে দেবো। ইন্ড মানে হচ্ছে আমাদের আবার উপবৃত্ত বা স্টপ। এবার দেখেন যারা যারা বোঝেন না আমি একটু বুঝাই দিয়ে দিছি, যারা বোঝেন নাই আমি একটু বুঝাই দিয়ে দিছি, খেয়াল করে একটু মনোযোগ সহকারে দেখেন। এই জায়গাটা বুঝলে সব কিছু ক্লিয়ার হবে, একটা লুপ বুঝলে বাকি সব হবে। তো দেখেন আইয়ের মান আমার 1 থেকে শুরু হলে s=0 বললো, ওকে। তো এই আইয়ের মানটা আসলো, আসার পর এইখানে খেয়াল করেন কন্ডিশন কী দেওয়া আছে, আইয়ের মানটা 51 হচ্ছে ছোটো না সমান। এখন আইয়ের মানটা ধরেন আসে মনে করেন আমার এই অবস্থায় 48, অর্থাৎ 48 আসলো, আসার পর এই কন্ডিশনে গেল। তাহলে 48 কি 51 থেকে ছোটো না বড়? অবশ্যই ছোটো। তাহলে যদি ঘটনা সত্যি হয় তখন কি বলবে, নিচে নামবে বলে। যদি ঘটনা সত্যি হয় তখন নিচে নামতে বলছে, অর্থাৎ নিচে নামবে, নিচে নামি যোগ করবে, যোগ করার পর 2 বৃদ্ধি করে দেবে। যদি 2 বৃদ্ধি করে তাহলে কত হবে আপনার 48-এর সাথে যদি আমি 2 যোগ করে দিই, 48 তো হবে না, সরি 47 ধরেন, কারণ এটা বিজোড় সংখ্যায় আছে, তাহলে সুবিধা হবে। আমি 47 আছে ধরেন, 47টাই 51-এর থেকে ছোটো না? যদি ছোটো হয়, সত্য হলে কী বলবে, নিচে নামছে। নিচে নামার পর দেখেন কী আছে ঘটনাটা, 2 বৃদ্ধি করতে বলছে। তাহলে 47-এর সাথে 2 বৃদ্ধি করলে কী হবে, 49। এবার দেখেন 49 যখন হয়ে যাবে আর কি কাজ শেষ না, ওই আবার ঘুরে ফিরে জায়গায় আসবে, আসে আবার টেস্ট করবে, যে বলবে যে 49টা কি এর থেকে ছোটো না বড়। তাহলে আবার দেখেন তো ঘটনা সত্য না মিথ্যা হচ্ছে, ঘটনা হচ্ছে আবার সত্য, অর্থাৎ এর থেকে ছোটো। তারপর কি বলছে, সত্য হলে নিচে নামবে, এই আবার নিচে নামবে, নিচে নামার পর কী করবে, আবার মনে করেন যোগ করবে আর 2 বৃদ্ধি করবে। 2 বৃদ্ধি করলে কত হয়েছে এবার 49-এর পর 51। তো এবার আবার কন্ডিশনে আসলো, এই উপর থেকে ঘুরি ঘুরে আবার এখানে আসলো, এসে কি চেক করলো যে 51-এর থেকে কি ছোটো বা সমান? হ্যাঁ, বলো যে এর থেকে এর সমান, 51-এর সমান। যদি ঘটনা সত্য হয় কী হবে, আবার নিচে নামবে, নিচে নামার পর আবার বৃদ্ধি করবে। তো 51-এর পর বৃদ্ধি করার পর আবার 53-তে গেল, যাওয়ার পর এইখানে যখন যাবে গিয়ে সে বললো এই ঘটনা সত্যি না মিথ্যা। তো এবার তো মিলে দেখলো যে ঘটনা মিথ্যা, কারণ এটা তো 51-এর থেকে বড় হয়ে গেছে। তো ঘটনা যখন মিথ্যা তার মানে তুমি 51 পর্যন্ত যা যোগ করছো ওই যোগফলটা প্রদর্শন করে দাও, অর্থাৎ নো হয়ে গেছে, তার মানে ওইটা প্রিন্ট করে দাও, বুঝছো? আর যদি ইয়েস হয় তখন কী হবে, এইভাবে বৃদ্ধি করতে থাকবে। যখনই দেখলো যে 53 হয়ে গেছে তার মানে নো, যে কন্ডিশনার ফিল আপ করতেছে না, তুমি এই পর্যন্ত যা যোগ করছো তা আমাকে দেখাও। এই তখনই হয়ে গেল নো, এবং এই পর্যন্ত চলে আসলো, এবং লোভ এখানেই শেষ। কে বোঝেননি বলেন, কে বোঝেননি বলেন, দ্রুত একটু জানান কে বোঝেন নাই, কে বোঝেন না একটু দ্রুত জানান। একটু দ্রুত জানেন, যে বোঝেন না একটু দ্রুত জানেন। আর পালে ক্লাসটা একটু শেয়ার করে দিন, অলরেডি 2 জন শেয়ার করছে, যারা দেখতেছেন একটু কৃতজ্ঞতা সব শেয়ার করে দিন। দেখেন এই একটা লুপ বুঝলে এরকম লুপ আরও একবার আসছে, একটু দ্রুত জানেন। বুঝছেন কি বোঝেন? বুঝছি বুঝছি বুঝছি, ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার, ধন্যবাদ, আপনারা বুঝতে পারলে বোঝানো সার্থক। এই হচ্ছে এই লুপ কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা যদি বুঝতে পারেন, আমিনুল ইসলাম ভাইও বলতে বুঝছি। তো দেখেন এটা আমি বললাম যে 15তমতে এই লুপটা আসছিল। এবার দেখেন এই সেম লুপ 13তমতে কীভাবে আসছে। এই সেম লুপ 13তমতে জাস্ট এই 51-এর জায়গায় এন দিয়ে দিছে। এই সেম লুপ একই সংখ্যাও চেঞ্জ করেনি, জাস্ট এখানে এন দিছে, একই ধারা জাস্ট 51 তুলে দিয়ে ওখানে এন দিছে। এন মানে বোঝাচ্ছে কি জানেন, যে এবার ব্যবহারকারী ইনপুট দিতে পারবে, অর্থাৎ আপনি এমন একটা ক্যালকুলেটর তৈরি করতেছেন, ধরেন বিষয়টা এরকম যে আপনি ইচ্ছা মতো সংখ্যা দেবেন, এই লুপ অনুযায়ী সে রেজাল্ট দিয়ে দেবে। অর্থাৎ এবারে 51 এমন না আপনি 100 দিতে পারেন, 200, 300, 400, সে এই গঠন অনুযায়ী দিয়ে দেবে। অর্থাৎ এবার আপনার ইনপুট নেওয়ার সুযোগ আছে। যেহেতু ইনপুট নেওয়ার সুযোগ আছে তার মানে আমার এখানে আরেকটা লাইন যুক্ত হবে, যে ইনপুটের লাইনটা যখন যুক্ত হয়ে কী আসবে, যে আমার ইনপুট এন, এই লাইনটা জাস্ট এখানে অ্যাড হবে। দেখেন কত সহজ, সেম সব কিছু, সব কনসেপ্ট একই, জাস্ট এখানে ইনপুট এন আসবে। তখন এই লুপটা যাবে কত দূর পর্যন্ত, ব্যবহারকারী যত দূর মতো মান নেবে, অর্থাৎ তখন 51-এর কোনো চিহ্ন থাকবে না, হয়ে যাবে কত এখানে এন, শেষ। এইটুক চেঞ্জ করে দিলে পুরাটা একবারে 100% একই। কত সহজ, যে ওখানে যখন 51 দেওয়া ছিল জাস্ট আমি এখানে 51 দিয়েছিলাম, আর তখন ইনপুট নেওয়ার আমার কিছু ছিল না। যখন আমাকে এন দিয়ে দিল তখন আমি জাস্ট ইনপুট এন দিলাম, তখন কন্ডিশনটা আমার হয়ে যাবে কি এন পর্যন্ত যাবে। সেম ওখানেও চেঞ্জ করে দেবো, আমাদের এখানে এন পর্যন্ত যাবে। আর এখানে আমরা একটা ইনপুটের জন্য ঘর নেব, ইনপুটের জন্য অর্থাৎ সামন্ত্রিক ঘর নেব, নিলে যা আসবে তাই। তো এই প্রশ্নটা চলে এসেছে 13-তে, আর 15তমতে যায় 51 দিয়েছে। তো গতদিন আমি বলছিলাম যে সারের প্রশ্ন কোনো হুবহু রিপিট হয় না, জাস্ট একটু চেঞ্জ করে যায়। তাহলে এই জন্য বলি যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কোনো বইয়ের উপর বিশ্বাস রাখা যাবে না। কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার থাকে, যদি আপনি ক্লিয়ারলি বোঝেন, তখন পরের বার কী করবে জানেন, ধরেন এই লুপটাই পরের বার জাস্ট এটা 2 দিয়ে দিল। এই কনসেপ্ট যদি আপনি বুঝে থাকেন তো পরের বার জাস্ট কী করলো, একই জিনিস দেখেন এইভাবে দিয়ে দিল, যে এবার 1 দিয়ে না দিয়ে 2, 4, 6 প্লাস ডট ডট দিয়ে দিল, 52 দিয়ে দিল। মানে আপনি এই জিনিস যখন বুঝে গেছেন তখন এটাকে আপনাকে আটকাতে পারবে? এটা যদি দেয় এটা আটকাতে পারবে না। এই জন্য বলি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তখন আইয়ের মানটা কত হবে, 2 হয়ে যাবে। তারপর যখন আমার এই 51 এই এনের জায়গায় কত হয়ে যাবে, 52 হয়ে যাবে।
আর বাকি সব সেম। কত সহজ, এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেট ক্লিয়ার না? নেট আপনার তাহলে ক্লিয়ার না, আমার এখানে তো আমি ক্লিয়ার দেখতেছি, আমার কাছে তো ফোন আছে, আমার কাছে তো ফোন আছে। এস সোনি ভালো লাগছে, ধন্যবাদ। আপনার তাহলে নেট ক্লিয়ার না। তো দেখেন এই ছিল হচ্ছে এটা কত মার্ক, 5 মার্কের জন্য আসে। পরীক্ষা কী বলছে আমি আবার রিমেম্বার করে দিচ্ছি, যে শুধু ফ্লোচার্ট আসলে ফ্লোচার্ট দেবেন, অ্যালগরিদম দিয়ে না। আমি বুঝার জন্য অ্যালগরিদম দিছি, তো এরপর আমি আরেকটা দেখি যে দেখেন 16তমতে আসছিল, 16তমতে এবং 15তমে আসছিল কোনো সংখ্যা জোড় না বিজোড় নির্ণয় করো। এটা প্রথম ক্লাসে যারা আজকে নতুন দেখতেছেন তারা প্রথম ক্লাস দেখে আসবেন, এটাতে 5 মার্ক আছে। কোনো সংখ্যা জোড় না বিজোড়, এটা আমি প্রথম ক্লাসে বলছি, জোড় না বিজোড়, এটাতে 5 মার্ক। এটা 16তমতে আসছে, এটা আমি প্রথম ক্লাসে করাইছি, জোড় না পুরো ব্যাখ্যা সহ, এটাতে আপনি 5 মার্ক পেয়ে যাবেন। তারপরে আবার আছে বৃত্ত, এটাও আসছে 15তমতে, বৃত্ত এটা তো 5 মার্ক, এটা আমি প্রথম ক্লাসে করেছি, জোড় না বিজোড়। তারপরে দেখেন 17তমতে আরেকটা আসে, মানে সর্বশেষ পরীক্ষায় আয়ত। তো যে ওই যে ত্রিভুজের আমি একটা করেছিলাম না, ত্রিভুজেরটা যেটা পাবেন ওইটা সেম, ত্রিভুজেরটা যদি পান আয়তও সেম, বুঝতে পারছেন? যা আয়তটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি হয়েছে, বৃত্ত হয়েছে, এবং আয়ত কি ত্রিভুজেরটা যদি বুঝে থাকেন জাস্ট একটু চেঞ্জ করে দিলে হয়ে যায়। তো এই জন্য বলে যে প্রোগ্রামিং হলো খুবই সহজ জিনিস যদি একটু বোঝেন কনসেপচুয়ালি। এই ছিল আমাদের এই রিলেটেড। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট দ্রুত, অলমোস্ট আমাদের 10 মার্ক সলভ হয়ে গেছে। তো যারা প্র্যাকটিস করতেছেন দেখেন এটা একটা গ্রুপ ওয়াইজের মতো হয়ে যাচ্ছে, গ্রুপ ওয়ার্ক আপনার ক্লাসের মধ্যে 40-45 মার্ক শেষ হয়ে যাবে, ক্লাসের মধ্যে 40-45 মার্ক শেষ হয়ে যাবে। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এরপর আমাদের প্রশ্ন কি আছে, আচ্ছা নাম্বার সিস্টেম থেকে আমরা একটা প্রশ্ন সলভ করিনি, এবার নাম্বার সিস্টেমে চলে যাই। তো দেখেন নাম্বার সিস্টেম থেকে এই প্রশ্নটা প্রতিবারই আসে, তো এইটারও একটা বুঝলে বাকিগুলো সব হবে। 2-এর পরিপূরক ব্যবহার করে বা পরিপূরকের সাহায্যে, 2-এর পরিপূরকের সাথে, যারা বোঝেন এটা দ্রুত আমার সাথে করে ফেলবেন, করে উত্তর মিলাবেন। 2-এর পরিপূরকের সাহায্যে 25 10 থেকে আপনার 15 বিয়োগ করো, 2-এর পরিপূরকের সাথে এত থেকে এত বিয়োগ করো। যারা পারেন তারা করে ফেলবেন। তো এই প্রশ্নটা আসছিল হচ্ছে আপনার 16তমতে, এবং মজার বিষয় কি জানেন, এই প্রশ্নটার মার্ক হচ্ছে 8 মার্ক। ভাবা যায় যে এই প্রশ্নের মধ্যে 8 মার্ক, এই জন্য বলি যে 90 পাওয়া ভাই কোনো ব্যাপার না। এই প্রশ্নের মধ্যে 8 মার্ক ভাই, যতবার সে 8 মার্কে দিছে, এটা কোনো বিগ ডিল হলো, এটা করা কোনো একটা ব্যাপার হলো? যারা পারেন করতে থাকেন, আমি করতেছি। দেখেন যারা বোঝেন না তারা একটু দেখেন, 2-এর পরিপূরকের সাথে বিয়োগ। তো এই কথাটার মধ্যে আরও অনেক কনসেপ্ট আছে, রেজিস্টার বুঝতে হবে। তো এগুলো যখন আমরা পেড ক্লাসে যাবো তখন বুঝাবো। এখন আপাতত বলি যে 2-এর পরিপূরক বলতে যোগ বলুক বিয়োগ বলুক সব কিছু আমরা যোগ করব, বুঝতে পেরেছেন আমার কথাটা? যে বিয়োগ বলতে কিছু নেই, কম্পিউটারকে যা দেওয়া হয় সে যোগ করে ফেলে। তো আমাদেরকে বিয়োগ করতে বললো, আমরা যোগ করব। তো আমরা আগে দেখি ব্যাপারটা কী ঘটবে। যে 25 10, এখানে দিলাম বিয়োগ 20, তারপর আছে কি 15 10। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে বিয়োগ আমি কই থেকে দিলাম, বিয়োগ দিলাম যে আমাকে বিয়োগ করতে হচ্ছে, ওকে। তারপর আমি বললাম যে কম্পিউটার কাজ করে কি যোগের সাহায্যে, এই কারণে আমার মূল যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে রাখতে হবে যোগ, আর এইটা হয়ে যাবে বিয়োগ। আমার কথা কি বুঝছেন? যে কম্পিউটার আমাকে এই লাইনটা যদি আপনি না লেখেন তাহলে কিন্তু আপনি 1 মার্ক কাটায়, 1 থেকে 2 মার্ক কাটিয়ে দিতে পারে, আর স্যার যদি করা হয় তা পুরোটাই কাটিয়ে দেবে। এটা মাস্ট লিখতে হবে আপনাকে, কারণ কম্পিউটার যে কাজটা করবে সে হচ্ছে যোগের মাধ্যমে করবে, সে কিন্তু বিয়োগ বোঝে না। প্রথমে আমরা বিয়োগ লিখলাম তার পার্থক্য নির্ণয়ের জন্য, আর কম্পিউটার কাজ করে যোগের মাধ্যমে, এই জন্য যোগ আনলাম, এটাকে আমরা জাস্ট মাইনাস করে দিলাম, বুঝছেন? এটা মাস্ট লিখতে হবে। এরপর দেখেন বেসিক যে কনসেপ্টটা, আমাদের যে 25 মান আছে, কম্পিউটার বোঝে কি, কম্পিউটার বোঝাচ্ছে বাইনারি, একে বাইনারিতে নিয়ে যেতে হবে, এটাকেও বাইনারিতে নিয়ে যেতে হবে, ওকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে 25-এর যে মানটা সেটা আমরা সরাসরি বাইনারিতে নিয়ে যেতে পারি, কিন্তু মাইনাস যেটা ঋণাত্মক মান থাকে সেটাকে আমরা সরাসরি বাইনারিতে নিয়ে যেতে পারি না। এর জন্য আমাকে প্রকৃত মান বা পরিপূরক নির্ণয় করতে হয়। তো পরিপূরকটা আমাকে বলে দিছে 2-এর পরিপূরক, এটার আমার 2-এর পরিপূরক করতে হবে। সহজ কথায় যদি ধনাত্মক মান দেওয়া থাকে সরাসরি ওটার বাইনারি মান বের করা যায়, কিন্তু ঋণাত্মক মান যদি দেওয়া থাকে ওইটার কী করতে হয়, পরিপূরক। এই ভুল পরীক্ষা করা যাবে না, ধনাত্মক মানে সরাসরি মান, ঋণাত্মক মানে ওটার থেকে কী করবো আমরা, পরিপূরক করবো। তো আমরা লিখি 25 10, এটার আগে আমরা যদি বের করি বাইনারি মান, তাহলে কত আসছে এই ফরম্যাটে বের করবো, যে 1 2 4 8 16। যারা বোঝেন নাই তাহলে কত আসছে 16 8 4 তারপর 2 1, এই হচ্ছে 25, 16 8 24, 24 আর 25 বাইনারি মান বের হয়ে গেল। আর কম্পিউটার তার গণনার কাজগুলো করে হচ্ছে রেজিস্টারের মধ্যে, 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, তারপরে 32 বিট, 24 বিট, ঠিক আছে? রেজিস্টার কি এগুলো বুঝতে হবে, ওগুলো পরবর্তীতে বুঝবো আমরা। তো এখন দেখেন এটাকে আমাকে 8 বিট রেজিস্টারে নিয়ে যেতে হবে। 8 বিট রেজিস্টার নিয়ে যাওয়ার জন্য সামনে কয়টা জিরো বসাইতে হবে, 4টা আছে আমার 4 বিটের, 1 2 3 4 1 1 0 0 1, শেষ। সাইড নোট দিতে হবে
8 বিট রেজিস্টারে নিয়ে 8 বিট রেজিস্টারে নিয়ে ওকে। তো এবার আমি একটু যে কথাটা বললাম যে ঋণাত্মকের মান আমরা এইভাবে বের করতে পারি না, এই জন্য আমাকে কী করতে হবে, পরিপূরক করতে হবে। এই লাইনটা লিখতে হবে, যেহেতু -15 10 ঋণাত্মক এর 2 এর পরিপূরক নির্ণয় করি, এর 2 এর পরিপূরক নির্ণয় করি, এর 2 এর পরিপূরক নির্ণয় করি, এর 2 এর পরিপূরক নির্ণয় করি। এই লাইন অবশ্যই লিখতে হবে, যেহেতু 8 মার্ক আছে সব লিখতে হবে, 8 মার্ক এমনি দিবে না। এর 2 এর পরিপূরক নির্ণয় করি, তো 2 এর পরিপূরক নির্ণয় করার জন্য আমি কী করতে হবে, আমি এটা উপরে লিখতেছি, এই লাইনটার পরে এই লাইন, এখন যেটা লিখবো এই লাইনের পরে এই লাইন। তো -15 মানটা বের করার জন্য আগে ওটার আমরা পজিটিভ মান বের করবো। পজিটিভ মানকে যদি আমরা পরিপূরক করি মাইনাস হয়ে যায়, আর মাইনাস মানকে যদি পরিপূরক করি পজিটিভ হয়ে যায়। তো আমার -15 এর মান বের করার জন্য আগে পজিটিভ মান জানতে হবে। তো আমরা +15 এর মানটাকে লিখি, +15 10, এর বাইনারি মান হচ্ছে আপনার কত আসছে, 8 4 2 1, এটা হচ্ছে বাইনারি মান। ওকে, তো আমরা কী করবো, এটাকে 8 বিট রেজিস্টারে নিয়ে যাবো, 1 2 3 4 1 2 3 4। তো দেন আমি এই লাইনটা একটা মিশিয়ে দিলাম, দেন এটাকে আমরা সাইড নোট দিলাম যে 8 বিট রেজিস্টারে নিয়ে, 8 বিট রেজিস্টারে 2 এর পরিপূরকের সূত্র হচ্ছে 1 এর পরিপূরক +1, 1 এর পরিপূরক +1। তো 1 এর পরিপূরক নির্ণয় করে হচ্ছে যে মানটা দিয়েছে যা সেটাকে বিপরীত করে লিখলে 1 এর পরিপূরক হয়ে যায়। অর্থাৎ এখানে যে মানটা আছে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 করবেন, ঠিক আছে, ওর সঙ্গে +1 করে দেবেন। তো এর সঙ্গে কী করবো, 4টা 1, 1 2 3 4, 1 2 3 4, এই হচ্ছে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। দেন এর সঙ্গে আমরা করবো +1, দেন এর সঙ্গে আমরা +1 করবো, +1। তাহলে 0 1 যোগ করলে কত হচ্ছে, 1, তারপরে 0 0 0, তারপরে কত হচ্ছে 1 2 3 4, এই হচ্ছে আমার -15 মান। অর্থাৎ পজিটিভ মানটাকে আমরা পরিপূরক করে মাইনাস মান বের করে ফেললাম, এই হচ্ছে আমার -15 মান। ওকে, তো এবার আমাদের কী করতে হবে, এই যে -15 মান আছে আর এইখানে যে আমরা যে পজিটিভ মানটা পাইছিলাম এটা এখন যোগ করে দেবো। পজিটিভ মান কত পাইছিলাম ওখানে আমরা 25 +25 10, এর মান পাইছিলাম হচ্ছে 4টা 0 1 2 3 4, তারপরে 1 1 1 1 0 0 1 1 1 0 0 1, এটা জাস্ট আমরা যোগ করে দেবো যে 1 1 0 0 1। এটা তো মনে হয় ভুল লিখে ফেললাম মনে হচ্ছে, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 1 1, এটা মনে ভুল হলো রে, একটা 0 বেশি লিখে ফেলছি, 1 1 তারপর 0 0 1, এখানে মিশিয়ে ফেলে আমি তো কনফিউজনের মধ্যে নিজেই পড়ে গেলাম। তাহলে কত ছিল আমাদের মানটা, ছিল আপনার 16 8, তারপর 4 2, তারপর হচ্ছে 1, তাহলে 5টা ছিল 1 3 2 5 6 7 8, সামনে 3টা 0 ছিল, দেন হচ্ছে 1 1, তারপর হচ্ছে 3টে 0। এবার ঠিক আছে, 1টা 2টা 3টা, এই যে লেখাটার মধ্যে একটু আটাআটি হওয়ার কারণে ভুল হচ্ছে, 1টা 2টা 3টা, তারপর হচ্ছে যে 1, তারপর হচ্ছে 1, তারপর 1টা 2টা 0 ছিল। আমি একটু আটো করে লিখছি তো এই কারণে আমার একটু কম বেশি হয়ে গেছে। যাই হোক, দেখেন 0 1 হচ্ছে কত 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপরে কত হচ্ছে 1, তারপর 1 1 যোগ করলে কত হয় 0। এগুলো তো বাইনারি যোগ না বুঝলে, বোঝেন কি বোঝেন আমি সেটা তো আমি বলতে পারতেছি না। তো 1 1 যদি যোগ করি বাইনারিতে তাহলে হয় যোগফল 0 এবং ক্যারি হয় হচ্ছে 1, ঠিক আছে। এটা পরবর্তীতে ব্যাখ্যা সহ দেখবো যে কীভাবে যোগফল 0 হয় 1 হয়। আপাতত মনে রাখেন 1 1 যোগ করে যোগফল 0, ক্যারি হচ্ছে 1। তো 1 1 হচ্ছে কত 0, আবার ক্যারি হচ্ছে 1, আবার এটার সাথে 1 যোগ করলে 1 1 0 1 1 0 1 1 0, আবার একটা 1। তো এবার বোঝেন, আপনার মনে করেন মেমোরি হচ্ছে 8 GB, 8 GB মেমোরি ফুল হয়ে গেছে। ফুল হওয়ার পর যদি একটা ছবি নিতে চান, গান নিতে চান, ওটা জীবনও কি ইন হবে? তো মেমোরি ফুল দেখাবে। তো আমি রেজিস্টারটা কয় বিটের নিয়েছিলাম বলেন দেখি, 8 বিটের রেজিস্টার নিলাম, অর্থাৎ 8 GB নিয়েছিলাম ধরেন। তো এখানে বিট আসছে কটা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট আসছে না। আমার কত মেমোরি 8 GB, 9 নম্বর বিট কি জায়গা আটবে? আটবে না। তার মানে এটা হয়ে যাবে ওভারফ্লো। ওভারফ্লোর কারণে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ওভারফ্লোর কারণে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ রেজিস্টারের বেশি বিট আসলে গ্রহণ করা যাবে না, গ্রহণযোগ্য নয়। ওকে, এই পাশে এখন আমরা দেখি করলে কত আসছে 10। এখন দেখেন পরীক্ষার খাতায় যে কাজটা করবেন, মিলে দেখবেন যে এই 10 এর সাথে এই 10 মিলে কি মেলে না। যদি না মেলে তাহলে বুঝবেন যে উত্তর ভুল করে আসছেন। এখানে 10 আসছে না, এখানে দেখেন তো 10 আসে কিনা, 1 2 4 8, ঠিক আছে। তাহলে এটা তো ভুল হয়েছে কোথাও, এটা তো ভুল হয়েছে, এটা তো 10 আসার কথা।
1 2 4 8 এই যে এইখানে মিশিয়ে করে ভ্যালুটা লাগছে। আচ্ছা আমরা চেক করি, এখন বের করে ফেলছি কোথায় ভুল হয়েছে। যেহেতু আপনার 8 4 1 2 4 8 এটা 15 ঠিক আছে। 1 2 3 4 চারটা 0 1 2 3 4 চারটা 1 0 তারপরে 1 0 0 0 তাহলে কত আসতেছে আমার এখানে মানটা 1 2 3 4 তারপরে হচ্ছে আপনার মান 1 2 এত। ওকে, তো এরপর এটা আমার মান কত ছিল 25 ছিল। 25-এর যে আমার মানটা ছিল, মানটা কত ছিল, এই যে 25-এর মানটাই ভুল লিখছি। তো 25 এটা আপনাদের তো বলতে হবে, আমি মানটা ভুল লিখে ফেলছি। তো 25-এর মান ছিল আপনার 16 8 24 তারপরে 0 তারপরে হচ্ছে 2 তারপরে 1, এই যেখানে 1 হবে। 25-এর মান ছিল এইটা, এই মিশাই দিয়ে সর্বনাশটা লাগিয়ে দিছি। তো 1 1 যোগ করলে কত আসে 0 আর হাতে থেকে 1, এই একটা এখানে বসে যাবে। এবার দেখেন মিলছেন। জি জি আমার ভুল হয়েছে 0 0 1, আমার ভুল হয়েছে কারণ এই যে আমি মান মিশাই দিছি, তো না দেখার কারণে 25-এর মান দেখতে পারিনি, আন্দাজে একটা বসাই দিছি, এই কারণে ভুল হয়েছে। যাই হোক এই 25-এর মানটা ছিল আমার এটা যে 16 8 24 24 এর 25। ওকে, তো জাস্ট 3টে শূন্য বসাই দিলাম। 1 1 0 হাতে থেকে 1, এই একটা এখানে আমরা বসালাম, দেন সেম। তো যেটা বললাম যে পরীক্ষার খাতে যে আপনার ভুল হয়েছে কি হয় নাই, এটা আপনি বুঝবেন কীভাবে, যে এখানে দেখবেন যেখানে 10 আছে এইখানে 10-এর সাথে মিলে না। আমি যেমন একটু করছিলাম যে মান কম বেশি কারণে আমার 9 আসছে, তার মানে এটা ভুল। এবার দেখেন মান চলে এসছে 10, তার মানে এটা উত্তর ঠিক। আর যে বললেন যে 9 বিট আসছে, 9 বিট এই কারণে আসছে কারণ আমার 8 GB মেমোরি, বিট আসছে কয়টা 9 GB ধরেন, কি জায়গা আটবে না, এই জন্য ওভারফ্লো এই লাইনটা লিখে দিতে হবে। ওভারফ্লোর কারণে ক্যারি বিট গ্রহণযোগ্য না। তো আমি এতক্ষণ যে লাইনগুলো লিখলাম সেম টু সেম ওইভাবে সাইড নোট দিয়ে লিখতে হবে, কারণ এখানে 8 মার্ক আছে, একটু কম বেশি হলে আপনার মার্ক কাটবে। এবার জানতে বুঝছেন কি বোঝেন নাই, একটু দ্রুত জানেন, বুঝছেন কি বোঝেন নাই, দ্রুত জানান। হ্যাঁ হ্যাঁ 1 1 0 1, আমি ওটা ভুল লিখছিলাম, আমি লাস্টে 0টা দিইনি। কীভাবে বের করতে হয় সুমাইয়া তাসনিম জেরিন, বাইনারি মানটা কীভাবে বের করতে হয়? আচ্ছা আপু আমি একটু শর্টকাটে বলে দিই, উত্তর কি বাইনারি হবে? উত্তর এইভাবেই লিখতে হবে যে 10 দেবেন, অ্যান্সারে যা লিখবেন 10 = এত, এইটাই উত্তর দিতে হবে। ঠিক আছে আপু, আপনাকে আমি শর্টকাটে একটু বলে দিই, এগুলো এখন তো ডিটেলস বলতে গেলে অনেক কিছু বলতে হবে, বুঝতে পারছেন, কারণ এক ক্লাসে আমি অনেকগুলো প্রশ্ন সলভ করবো। তো জেরিন যে বলতেছেন আপু, দেখেন কীভাবে বের করতে হয়। দেখেন যে বললেন যে বাইনারি মানটা কীভাবে আসে, এটা আসছে মূলত এই জায়গা থেকে। আমরা যে দশমিক সংখ্যা শিখছি, দশমিক সংখ্যার ভিত্তি কত বলেন তো 10 না? তাহলে প্রথম ঘরটা আমার কী হয় একক, তারপর দশক, তারপরে কি হয় শতক, তারপরে হাজার, অর্থাৎ ভিত্তি 10 গুণ হয়ে আসছে। আর বাইনারি ভিত্তি কত বলেন তো 2, তো শুরু হলো 1, তাই অনেক সঙ্গে কত গুণ হবে 2, কারণ দেখেন ভিত্তি ছিল ডেসিমিলে 10, এজন্য 10 গুণে আসছে। আর বাইনারি ভিত্তি কত 2, তাহলে 2 গুণ হয়ে আসবে। 2 2 সাথে 2 গুণ হয় কত হয় 4, 4 সাথে 2 গুণ হয় কত 8, 8 সাথে 2 গুণ হয় কত 16। ওকে, তো এই ফরম্যাটটা হচ্ছে এমন একটা ফরম্যাট যা দ্বারা যে কোনো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের মান বের করতে পারি, ঋণাত্মক ব্যতীত। যে কোনো ধনাত্মক বা ভগ্নাংশের পূর্ণাংশ যেটা আমাদের বলছে সেটা আমরা বের করতে পারি। তো দেখেন আমাকে বললো 15, তো আপনি খেয়াল করেন যে এখানে কত কত যোগ করলে আসলে 15 হয়। আমার কথা কি বুঝছেন? জেরিন আপু দেখলে একটু বুঝবেন যে এখানে কত কত যোগ করলে আসলে 15 হয়। দেখেন তো কত কত যোগ করলে 8 আর 4 কত হয় 12, 12 আর 1 কত হয় 15, তার মানে 8 4 আর 1 লাগছে। যেটা যেটা নিয়ে আপনি যোগ করছেন সেগুলো নিচে 1 দেবেন, অর্থাৎ সেগুলো হচ্ছে অ্যাক্টিভ মান। তাহলে আপনি 8 নিছেন, এর নিচে 1 দেন, 4 নিছেন, এর নিচে 1 দেন, তারপর কত নিছেন 1 নিছেন, এর নিচে 1 দেন। ওকে, 2 নিছেন, এখানে 2 নেন নেই, তার মানে এটা অফ, ওটার কোনো কাজ নেই, ওর নিচে 0 দিয়ে দেবেন, শেষ। এইটাই হচ্ছে মান 1 1 0 1, বুঝতে পারছেন? এটা কত বল আমরা 13 মান বের করি, এটা তো আবার এখানে বলতেছি, এটা হচ্ছে 13 মান বের করে ফেলছি এটা। তো দেখেন বুঝতে না, 8 4 12, 12 রাখে 13, তো 13 হচ্ছে এর মান। একইভাবে আমাকে বললো হচ্ছে সাপোজ 32-এর মান বের করতে। তো দেখেন দেখি এই ফর্মেট থেকে আমরা 32-এর মান বের করতে পারবো। 16 8 4 কত হয় 24, 24 আর 4 যোগ করলে কত হয় আপনার 28, 28 আর 2 যোগ করলে কত হয় 30, 30 আর 1 যোগ করলে কত হয় 31, অর্থাৎ এইখানে আমার 32 এর মানটা নাই। তো 32 বের করার জন্য কী করতে হবে, এরপর আমাকে আরও 1 ঘর অতিক্রম করতে হবে, অর্থাৎ 16-এর সঙ্গে আবার আমরা 2 যোগ করে দেবো। তাহলে এবার দেখেন তো কত কত যোগ করলে আসলে 32 হয়। শুধু 32 নিলেই হচ্ছে না, আর কোনো কিছু কি যোগ করা লাগতেছে না, তার মানে এটা শুধুমাত্র অ্যাক্টিভ। এর নিচে 1 দেন, বাকিগুলো সব 0। ওকে, এর নিচে 1 দিলাম, বাকি সব 0। এখন মনে করেন আপনাকে বললো হচ্ছে 37 যোগ করতে, তাহলে কত কত যোগ করলে 37 হয় 32, আর 4 যোগ করলে কত 36, তার সঙ্গে 1 যোগ করলে হয় আপনার 37। তার মানে এখান থেকে আমার 32 লাগতেছে, তারপরে কত নিছি 34 নিছি, কত হলো 36, তারপর 1 নিছি, এই হচ্ছে 37। আর যেগুলো নেননি এগুলো নিচে খালি 0 বসিয়ে দেবেন। এই দেখেন তো বুঝছেন কি বোঝেন না, এটা জানান, না বুঝলে আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। জি 2 নিতে হবে, আমি এই যে তাড়াহুড়া করে বুঝাইতে আর ঘামে গেছে, তো এই জন্য 1 2 বাদ দিয়ে গেছি। তাই ওগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি 15-এর জায়গায় 13 যোগ করে ফেলছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে সহজ কথা হচ্ছে কি যে মানগুলো যোগ করার জন্য নেব সেগুলো নিচে 1 বসাবো, আর যোগ করার সময় যেগুলো নেব না এগুলো নিচে 0 বসাবো। এটুকু বুঝলেই এনাফ, আর কিছু লাগবে না। জি ভাই আরাফাত ভাইয়া, ওই যে আমি এই তাড়াহুড়ার মধ্যে 2 বাদ দিয়ে চলে গেছি। তো দেখেন এইটা যদি বোঝেন এর টাইপের সিমিলার অঙ্ক কীরকম আসছে। সিমিলার দেখেন এটা আসলে আমি কথা বললাম 16তমতে আসছে। এরপর যে অঙ্কটা আমার এখানে লেখা আছে 17তমতে চলে এসছে। 17তমতে দেখেন এটা আমি সলভ করবো না, এটা আপনাদের বাসার কাজ। যে কত আছে 13 10 থেকে আপনার 9, এটা আপনি 17তমতে আসছে, বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে, 2 এর পরিপূরকের সাহায্যে। এটা হচ্ছে আমার 17তমতে। এটা আমার 17তমতে আসছে। তো খেয়াল করে দেখেন এবার কি ঘটনা ঘটছে, যে এত থেকে এত বিয়োগ করে 2 এর পরিপূরকের সাথে। এবার আমার ঘটনাটা কী হবে, -13 10, এরপর মাইনাসের জায়গায় থাকলো 9 10। ওকে, তো আমি একটু আগে বলে আসলাম যে কম্পিউটার যোগের মাধ্যমে কাজ করে, তার মানে কী হবে -13 10, এখানে কী হয়ে যাবে +-9 এইটুকু। এখন বাকিটা কী করতে হবে, আমি একটু আগে বললাম যে ধনাত্মক সংখ্যার মান আমরা সরাসরি বের করতে পারি, কিন্তু যদি ঋণাত্মক মান থাকে তখন 2 এর পরিপূরক করতে হবে। অর্থাৎ এখানে 2 বার 2 এর পরিপূরক করতে হবে, একবার এর জন্য করতে হবে, একবার এর জন্য করতে হবে, 2 বার বের করতে হবে। করার পর এখানে যে মেন বিষয়টা দাঁড়াবে, উত্তরটা কী আসবে নেগেটিভ। উত্তর যদি নেগেটিভ আসে আপনাকে আবার 2 এর প্রয়োগ করতে হবে। প্রকৃত মান নির্ণয়ের জন্য আপনাকে আবার 2 এর প্রয়োগ করতে হবে। এটা বাসায় ট্রাই করবেন, না পারলে আমি পেইড ক্লাসে করে দেবো। আমি কি বুঝছি, এখানে 3 বার 2 এর পরিপূরক হবে, এর জন্য একবার, এর জন্য একবার, 2 বার হলো। হওয়ার পর আমার উত্তরটা কী আসবে, উত্তর আসবে আপনার কত -22 আসবে। তো এর প্রকৃত মান নির্ণয়ের জন্য আবার 2 এর প্রয়োগ করতে হবে, বুঝতে পারছেন? তো এটা 3 স্টেপে করতে হবে। এটা আমি করে দেবো, আমাদের পেইড বেসে করবো। এটা ফটো কমেন্ট করবো কীভাবে, ফটো কমেন্ট বলতে ভাই বুঝি নেই, ফটো কমেন্ট বলতে কী বোঝায়, ফটো কমেন্ট বুঝি নেই ভাই। তো এটা আমি কী বললাম, এটা আমার তিনবার করতে হবে। ঋণাত্মক মান একবার আমার 13-এর জন্য, একবার 9-এর জন্য, আবার উত্তর আসবে মাইনাস, আবার ওইটার জন্য করতে হবে, 3 বার করতে হবে। এটা 17তমতে আসছে। এইটা হলো 8 মার্কের জন্য পারফেক্ট আছে, কিন্তু এর আগে যেটা দিলাম এটা 8 মার্কের জন্য চলে না, তারপরও 8 মার্ক দিচ্ছে আপনাদের জন্য। তো এখানে দেখেন আরও কিছু জিনিস মনে রাখতে হবে, ডাউট কিলিং। আমরা দেখি যে ডাউট কোথায় কোথায় হয়। এখন দেখেন সে এই প্রশ্নটা যদি এরকম বলতো যে এত, আবার মনে করেন এটাকে আমি দিলাম হচ্ছে 9, যে বিয়োগ করে 2 এর পরিপূরকের সাথে, বা এটাকে আর একটু সাজাই, ধরেন এটা দিলাম আমি হচ্ছে 9 আর এটা দিলাম হচ্ছে 13। বুঝলেন এই জায়গাটা একটু বোঝেন, যে বিয়োগ করে 2 এর পরিপূরকের সাথে, যে সংখ্যাটা এইভাবে আসলো, এরকম চেঞ্জ করে দিতে পারে। তো বললো যে এত এত বিয়োগ করো 2 এর পরিপূরকের সাথে। যদি এরকম ঘটনা থাকে তখন আপনি আর এই যে ছোট সংখ্যা থেকে মানে এইভাবে আর করবেন না, মানে এরকম আছে যে 9 - 13 এই কাজ করতে যাবেন না। তখন করবেন কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দেবে। যদি আপনার থেকে কথাটা না থাকে যে এত থেকে এত বিয়োগ করো, যদি থাকে এরকম যে এত থেকে এত বিয়োগ করো, তখন তো করার কিছু নেই। আর যদি এরকম থাকে এত এত বিয়োগ করো 2 এর পরিপূরকের সাথে, তখন কি করবেন, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। অর্থাৎ এইভাবে করবেন 13 10 - 9 10। বুঝতে পারছেন? এতে উপকারটা কী হবে, আপনার ওই যে উত্তরটা আছে না, ঋণাত্মক আসবে না। কারণ উত্তর যদি ঋণাত্মক চলে আসে তখন আপনাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। তো এই জিনিস মাথায় রাখবেন যে সবসময় যদি থেকে কথা না, থেকে থাকলে কিন্তু ওয়ে নাই, তখন যেভাবে ওইভাবেই। আর থেকে না থেকে যদি ও থাকে যে এত ও এত বিয়োগ করে 2 এর পরিপূরকের সাহায্যে, তখন আমরা কী করবো, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো। বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে আমার উত্তরটা কী চলে আসবে, তখন উত্তর কিন্তু অটোমেটিকলি তখন আমার পজিটিভ চলে আসবে, কারণ উত্তর নেগেটিভ আসলে 2 এর পরিপূরক করতে হবে। এটা মনে রাখবেন। ছবি দিব কীভাবে, কমেন্টে ছবি দেওয়া যায় না, আপনি আমার ইনবক্সে দিয়ে রাখেন। তো এখন দেখেন এই টাইপের আর কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে, আরেকটা দেখাই দিই, এই টাইপের আর কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো এগুলো আসলে 8 মার্ক থাকবে পরীক্ষায়, এতদিন পর্যন্ত যত আসছে 8 মার্ক। তো বললো যে 3A 16। তো আমি 10-এর হলে এরকম টাইপের প্রশ্ন দিতাম, আপনাদের এত সহজ সহজ প্রশ্ন দেয়, তারপরে এটা ভুল ঢাল করে দিয়ে আসেন। 3O কত দিলাম মনে করেন 75 8 বিয়োগ করে 2 এর পরিপূরকের সাহায্যে। বুঝে নেবার ব্যাপার যে এত এত বিয়োগ করে 2। আপনি বললেন দেখি কীভাবে করবো এটা। বাবা হোমওয়ার্ক শেষ, ভেরি গুড মারুফা ইসলাম, হোমওয়ার্কে আপনার উত্তর কত আসছে, উত্তর তো আপনার আসছে 4। ওটার কি ব্যবধান 4 ছিল না? হ্যাঁ ঠিক আছে আপনার উত্তর। বলেন দেখি এটা কী করতে হবে, এত এত বিয়োগ করে 2 এর পরিপূরকের সাহায্যে। তো এটা বিভিন্নজন বিভিন্নভাবে করে, আমি একটা শর্টকাট ওয়ে শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো বিভিন্নজন বিভিন্নভাবে করে, আমি আপনাদেরকে একটা শর্টকাট ওয়ে শিখিয়ে দিয়েছি কীভাবে করবে। দেখেন পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যায় না, এটা কি জানেন? ক্যালকুলেটার কিন্তু ইউজ করা যাবে না। আপনারা কী করবেন, এই যে 3A এর টেকনিক আমি শেখাবো যে কীভাবে সরাসরি যায়।
ঠিক আছে, এখন আমি বললাম না যে 3a কে সরাসরি আপনি 58 লিখে দেবেন, এটা হচ্ছে সমতুল্য ডেসিমেল মান। এটা একটা টেকনিকের সাহায্যে বের করা যায়, যেটা একটা হেক্সাডেসিমেল মান আছে সরাসরি ডেসিমেল। আমি কেন ডেসিমেলে নিলাম জানেন? কারণ এটা যখন আমি ডেসিমেলে নেব তখন ওই যে আমার লাস্টে যে উত্তরটা সঠিক আছে না ভুল আছে আমি বুঝতে পারবো। আর আপনি যদি 3a আর 75 দিয়ে করেন, লাস্টে এটা দিয়েও করা যাবে, কিন্তু লাস্টে আপনার উত্তর হয়েছে কি হয় নাই এটা কিন্তু আপনি জানতে পারবেন না। যখন আপনি এটাকে ডেসিমেলে নিয়ে যাবেন, আবার মনে করেন এটা কত আছে আমার 75.8, এটার মান হচ্ছে 61। এখন কিন্তু দেখেন আমি কিন্তু বড় ছোটো বুঝতে পারতেছি, এই জায়গায় কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন যে কোনটা বড় কোনটা ছোটো। তাহলে এখন আপনার ধান্ধায় বিয়োগ করে দেবেন, আসলে উত্তর ঋণাত্মক আসলো না ধনাত্মক আসলো সেটাও বুঝতে পারবেন না, এটা মার্ক কিন্তু ওখানে শেষ। এখান থেকে কিন্তু অনেকে মানে ম্যাক্সিমামই বুঝে, যারা খুব ভালো ধারণা আছে তা বাদে বোঝা টাপ যে এটা আসলে কোনটা বড় কোনটা ছোটো। তা আপনি কাকে দিয়ে কাকে বিয়োগ দেবেন, এটাও কিন্তু বলেনি যে এখন থেকে এত ও কথা আছে, তো ওর কাহিনী তো আমি একটু দেখাইলাম যে ও থাকলে বড় থেকে ছোটো। তো এখন আপনি সাপোজ যদি এইভাবে করে থাকেন যে 3a কত ছিল 16 মাইনাস 75.8, এইভাবে করলে কিন্তু আপনার উত্তরটা ঋণাত্মক আসতো, কিন্তু আপনি কিন্তু এখানে বুঝতে পারতেছেন না যে উত্তর ঋণাত্মক না পজিটিভ, বুঝতে পারছেন? তো এই কারণে পরীক্ষার খাতায় এরকম থাকলে সংখ্যাটাকে অবশ্যই ডেসিমেলে নিয়ে যাবেন। ডেসিমেলে নিয়ে গেলে উপকার হচ্ছে এটাই যে আমি ছোটো বড় সংখ্যা বুঝতে পারতেছি, উত্তরটা না ধনাত্মক ঋণাত্মক সেটা বুঝতে পারতেছি, এবং এই সাথে আমার উত্তরটা আসলে সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বুঝতে পারবো। কারণ এটার উত্তর কত আসবে, 58 থেকে যদি আমরা যদি 61 থেকে 58 বিয়োগ করি তাহলে আসতেছে আপনার 3, অর্থাৎ +3 এটার উত্তর আসবে ডেসিমেলে। কিন্তু এখানে তো আমরা এই দুটো বিয়োগও করতে পারবো না, সেখানে কিন্তু উত্তর বুঝতে পারবো না। বাইনারিতেও করবেন, বাইনারি হিসাব আলাদা, বাইনারি করার পর তো আপনি এখন বুঝতেছেন না যেটা আছে পজিটিভ না নেগেটিভ, এটা দেখে কি বোঝা যাচ্ছে যে কোনটা উত্তর পজিটিভ না নেগেটিভ আসবে? বাইনারি হিসাব আলাদা। তো এটা যেটা বললাম যে শর্টকাটে যে ডেসিমেলে নিয়ে যাবেন, ডেসিমেলে নিয়ে যা করবেন। দেখেন বুঝছেন কি বোঝা নেই, দ্রুত জানান। নেক্সট প্রশ্নে চলে যাবে, এটা 8 মার্ক ছিল এই প্রশ্নে, তো এটাও বাসায় ট্রাই করবেন। তো জানান, আর যারা দেখতেছেন পারলে একটু ক্লাসটা শেয়ার করে দিন, পারলে একটু ক্লাসটা শেয়ার করে দিন। এগুলো টেকনিকের মাধ্যমে বের করা যায়, সব যদি এখন শিখে ফেলেন তাহলে আর মূল ক্লাসে কী শিখবেন? তাহলে খুব মুখ দিয়ে বের করতে পারবেন। তো এই আর কি প্রশ্ন 2 এর পরিপূরক থেকে এইভাবে আসতে পারে, থেকেও আর ভিন্ন ভিন্ন সংখ্যা দিতে পারে। এরপর এগুলো যোগ আসে, যোগগুলো আমরা অন্য ক্লাসে শিখবো। দেন নেক্সট প্রশ্নে চলে যাই। বুঝছেন কি বোঝেন একটু জানেন? নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখেন নেক্সট আমরা কোশ্চেন লিখি, এটা হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইস থেকে আসে। আমি মূলত যে প্রশ্নগুলো করাবো যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ, কারণ থিওরি টাইপ আর কি এটা বুঝাই দিলেই হয়। তারপর এরকম আরেকটা প্রশ্ন আমরা লিখি যে a + c বার ইন্টু b বার প্লাস d, এটা দিয়ে বলছে সরল করো ও যুক্তি বর্তনী অঙ্কন করো। সরল করো ও যুক্তি বর্তনী অঙ্কন করো, সরল করো ও যুক্তি বর্তনী অঙ্কন করো, অর্থাৎ সরল করে যুক্তি বর্তনী অঙ্কন করতে হবে। যুক্তি বর্তনী আঁকো, একবারে সহজ প্রশ্ন। এই প্রশ্ন আসছে কত সালে? এটা আসছে 17তমতে, মানে লাস্ট প্রশ্ন, শেষ নিবন্ধনে এটা আসছে 17তমতে আসছে, ছিল হচ্ছে 5 মার্ক। 17তমতে আসছে, এটা ছিল হচ্ছে 5 মার্ক। দেখেন যেটা সরল করতে বলতে, সরল করার পর এর যুক্তি বর্তনী অ্যাড করতে বলতে, তা সরলটা আমরা আগে করি, প্রশ্নটাকে তুলি যে কি বলছে, সরলটা এই সাইডে করি তাহলে বর্তনীটা ওখানে অ্যাড করতে পারবো। আমি ধরলাম আমরা এফ মানে হচ্ছে ফাংশন, যে a + c বার ইন্টু b বার প্লাস d। তো দেখেন গত ক্লাসে একটু মনে করেন আমি সূত্র লিখে দিয়েছিলাম ডি মর্গানের, যে a + b এর উপর যদি বার থাকে এটা সমান সমান হয়ে যায় গুণ a বার ইন্টু b বার, এই সূত্র এখানে চলে এসছে। বা আমি একটা টেকনিক লিখে দিয়েছিলাম যে একাধিক চলকের উপর একসাথে যদি বার থাকে ডি মর্গান ল অ্যাপ্লাই করে দেবো, তাহলে একাধিক চলকের উপর একসঙ্গে বার আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এটা কী হয়ে যাবে? যোগ। তো গুণ অবস্থায় আছে, এটা কী হয়ে যাবে? যোগ। তাহলে গুণটা হয়ে গেল যোগ, এরপর হচ্ছে b বার d, শেষ, বা দুইটা ভেঙে গেল। এবার দেখেন একাধিক চলকের উপর আবার একসঙ্গে বার, একাধিক চলকের উপর আবার একসঙ্গে বার, তার মানে কি করব আমরা আবার ডি মর্গান ল অ্যাপ্লাই করব। যোগটাকে অ্যাপ্লাই করলে কি হচ্ছে? গুণ। তাহলে a বার ইন্টু c বার বার, তারপরে প্লাস b বার বার ইন্টু d বার, কিছুই না, জাস্ট আমরা যোগটাকে অ্যাপ্লাই করি, গুণ হয়ে গেল। তাহলে এর উপরে কী হবে? একটা বার, যোগটা গুণ হইলো, c বার আগে থেকে একটা আছে, আবার সূত্রে একটা বার পেলো, সেম b বার আগে থেকে একটা আছে, সূত্রে একটা বার পেলো, অ্যান্ড দেন d বার। তারপরে দেখেন এই সূত্র আবার পড়ে গেছে, a ডাবল বার সমান কী হয়? a, এই গাছটাই যে a বার ইন্টু c ডাবল বার সমান c, তারপরে প্লাস b, তারপর হচ্ছে d
বার। এই জায়গা পর্যন্ত বুঝছেন কি বোঝেন? দেখেন একটু জানান, এই জায়গা পর্যন্ত বুঝছেন কি বোঝেন? একটু ক্লিয়ার করেন দ্রুত। এই জায়গা পর্যন্ত বুঝছেন কি বোঝেননি একটু জানাইন, একটু জানাইন, যারা দেখতেছেন জানান যে এই জায়গা পর্যন্ত বুঝছেন কি বোঝেননি। এবার আমাকে বলছে এর সরলীকরণ করতে, এর সরলীকরণ করতে বলছে, সরি এর যুক্তিবর্তনী অঙ্কন করতে বলছে। সরল তো আমরা করলাম, এবার এর যুক্তিবর্তনী বলতে বলছে লজিক গেট, অর্থাৎ লজিক সার্কিট অ্যাড করবো। এর আমরা এখন আমরা এর লজিক সার্কিট অ্যাড করবো, দ্রুত জানান। ওকে ওকে, হ্যাঁ এবার সে বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন এখানে বর্তনী অ্যাড করার আগে লজিক গেটের কনসেপ্ট থাকতে হবে। এখানে বার অবস্থায় আছে, তার মানে এটা আছে নট অবস্থায় আছে, তারপর এর সঙ্গে এটা আছে গুণ অবস্থায়, এর সঙ্গে এটা আছে আবার গুণ অবস্থায়, এবং পুরো ফাংশনটা আছে অর অবস্থায়, মানে পুরো ফাংশন আছে যোগ অবস্থায়। লাস্টে আমার ফাংশনটা হবে যোগ। তো আমরা দেখি করি, এ একটা দাগ টানলাম, বি একটা দাগ টানলাম, সি একটা দাগ টানলাম, ডি একটা দাগ টানলাম। তো যারা বুঝতেছে না তারা হতাশ হয়ে না, আমরা যখন পেইড বেসে যাবো তখন এগুলোর আগে বেসিক শিখে আসবো, তারপর এখানে হাত দেবো, বুঝছেন? কারণ আমার প্রত্যেকটা ক্লাসের শেষ ক্লাস হচ্ছে সালের প্রশ্ন। তো এগুলো তো আমি অনেকে মনে জানে ভুলে গেছে, মানে অনেক আগে পড়ছে। তো তাদের উদ্দেশ্যে বলে এটা কি আমার এ বার আছে, তো এই বারটা আমি করে নিই। বার মানে হচ্ছে নট, এই হচ্ছে এবার, এবারের সঙ্গে কি আছে সি, সি আছে গুণ অবস্থায়, এ বার ইন্টু সি। দেন দেখেন কি আছে বি ডি বার, এই যে বি আমি এখান থেকে নিলাম, এর সঙ্গে আছে ডি বার, এই হচ্ছে ডি বার। এবার বি এবং ডি বার কি আছে দেখেন তো, গুণ অবস্থায় আছে, বি এবং ডি বার গুণ অবস্থায় আছে, বি ডি বার এইভাবে কিন্তু হুবহু লিখতে হবে। এবার পুরো ফাংশনটা আবার কী অবস্থায় আছে, পুরো ফাংশনটা আছে ওর অবস্থায়, তো লাস্টে একটা অর্গেট আটকে দিতে হবে, লাস্টে একটা ওয়ার্কের অ্যাড করে দেবে। এটা হচ্ছে আমার ফাংশন। তো লাস্টে ফাংশনের মানটা লিখে দিই, আমার জায়গা না দেখে লিখলাম না, এইভাবে সেম টু সেম। তা কী করলাম, এবার আছে এবার দিলাম, এবারের সাথে সি গুণ অবস্থা আছে, গুণ দিলাম, গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট, তারপরে বির সঙ্গে ডিবার দিলাম, ডিবার হচ্ছে আবার এই অ্যান্ড গেট, আর যে নট করছি, দেন পুরোটা ওয়ার্কেটের সাথে যুক্ত করে দিয়েছি। ভাইয়া পেইড বেসে কি এই টপিকগুলো সব আবার বিস্তারিত, জি এগুলো তো বিস্তারিত কিছুই না, এটা জাস্ট সালের প্রশ্নে গেছি। আপনি পেইড বেসে সেটা আমাকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে শিডিউলটা আপনাকে দিয়ে দেবো, এর উপরে আগে 2টা ক্লাস হবে, তারপর সালের প্রশ্ন। এখানে তো আমি পুরো র্যান্ডমলি করাচ্ছি, বোঝেন নেই? কারণ পেইড বেসে যখন পড়াবো জিরো থেকে, সব ধরনের স্টুডেন্টের কথা চিন্তা করে পড়াইতে হবে। কারণ অনেকে আছে ইন্টারমিডিয়েট বহু আগে পড়ছে, এগুলো ভুলে গেছে, একটু রিমাইন্ড করাইতে হবে। তো এগুলো আমরা সব বিস্তারিত জানবো, অ্যান্ড গেট কি, অর গেট কি, নট গেট কি, এই ডাবল বার কোথা থেকে আসলো। এখন র্যান্ডম ক্লাস, এখন তো এত ডিটেলস পড়ানো সম্ভব না, জিজারে না এগুলো আমরা সব ডিটেলস জানবো। এই হচ্ছে আপনার সরলীকরণ ও যুক্তি। এইটা ছিল আপনার 5 মার্ক 17 ইয়েতে আসছিল আর কি, 17 নিবন্ধন। তাহলে এটা এখন আমরা সিমিলার প্রশ্ন দেখবো। সিমিলারটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি সিমিলারটা লিখি, দেখি এবার সিমিলারটা লিখি। এটা 16তমতে আসছিল, দেখেন কত সহজ প্রশ্ন। এমনি আমি আপনাদেরকে বলি যে এটা 90% মার্ক পাওয়া কোনো ব্যাপারই না, আপনারা বিশ্বাস রাখেন যে এটা 90+ মার্ক তোলা সম্ভব। আর এবার এটা সুযোগ, যতগুলো সিট ফাঁকা আছে। তো দেখেন সিমিলার প্রশ্ন যে কী আছে, সি প্লাস বি বার, এরপর এ প্লাস বিসি। হ্যাঁ এটার বলছে যে এটা 16তমতে আসছে, যে সরল করে আবার যুক্তিবর্তনী অ্যাড করো। তো এটা আপনাদের হোমওয়ার্ক, সরল করে যুক্তিবর্তনী অ্যাড করো, সরল করে যুক্তি মানে সেম প্রশ্ন দেখেন ওইভাবে আসছে। তার মানে দেখা যাচ্ছে আমি শুরুতে আবার বলছিলাম যে প্রশ্ন রিপিট হয় না, কিন্তু টাইপ রিপিট হয়। এই এক টাইপ আসছে, ওই টাইপের এই ধারায় আসতে আসে, 2-এর পরিপূরক আসছে, ওই 2-এর টাইপে ওই ধারায় আসছে, এগুলো সংখ্যা চেঞ্জ করে দিতেছে। ওই ধারা আপনার কী বললাম, লুপে শিখলাম প্রথমে, লুপ আসছে, লুপ রিপিট হয়ে আসতেছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সিমিলার। এরপর হচ্ছে আমার, এরপর আরেকটা দেখবো, এটা হোমওয়ার্ক করবেন। তবে আরেকটা প্রশ্ন দেখি এই টাইপের, প্রমাণ করো যে x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই জেড। এইটা আসছে আপনার ইয়াতে 16তমতে 5 মার্ক ছিল, 16তমতে আসছে 5 মার্ক ছিল, 16তম নিবন্ধনে আসছে। দেখেন কত সহজ প্রশ্ন, যে এরকম একটা দিছে দিয়ে বলছি যে বুলিয়ান অ্যালজেব্রার সাথে এটা প্রমাণ করে দাও, লেফট সাইড দিয়ে রাইট সাইড প্রমাণ করো। 16তমতে আসছে 5 মার্কের জন্য। তো আমরা লিখে গিয়ে লেফট সাইডটা যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড। ওকে, একবার এটাকে বাংলা গুণ করে দেন, এক্স এক্স গুণ করেন, প্লাস হচ্ছে এক্স জেড, ওয়াইয়ের সাথে আমরা এক্স গুণ করি, এক্স ওয়াই প্লাস জেড ওয়াই, শেষ। এবার দেখেন এরকম একটা সূত্র আমরা পড়ে এসেছিলাম যে এ ইন্টু এ সমান সমান এ হয়,
নেট কি আটকে যাচ্ছে নাকি দেখেন তো, আমার এখানে কিন্তু আটকে গেছে, নেট আটকে গেছে নাকি? আচ্ছা দেখেন এ ইন্টু এ সমান কী হয়, এ যে সেম এক্স ইন্টু এক্স সমান মানে এক্স প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড ওয়াই। তো এখান থেকে আমরা দেখেন তিনটের মধ্যে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আমরা এক্স কমন নিতে পাই। এক্স কমন নিলে কী আসতেছে 1 প্লাস জেড প্লাস ওয়াই প্লাস লাস্টে আসতেছে আপনার কত জেড ওয়াই। তো আমরা দেখেন একটা সূত্র পড়ে এসেছিলাম মৌলিক উপপাদ্যে যে এ প্লাস 1 সমান কী হয়, এ হয়, বা আর অপারেশনে জানি যে একটা ইনপুট যদি 1 হয় সেটা সমান কী হয় 1 হয়ে যায়। তার মানে এটা পুরোটা সমান কি 1, অর্থাৎ এক্স ইন্টু 1 প্লাস জেড ওয়াই মাইনাস দিচ্ছে এক্স প্লাস জেড ওয়াই। এই প্রুভ হয়ে গেছে আমাদের, জেড ওয়াই বা ওয়াই জেড সেম। দেখেন প্রুভ হয়ে গেছে। দেখেন বুঝছেন কি বুঝেন, দ্রুত জানান, নেক্সট কোশ্চেনে যাব। ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি, এটা দ্রুত জানেন ক্লিয়ার কি না, একটু দ্রুত জানেন ক্লিয়ার কি না। হ্যাঁ এ প্লাস 1 সমান 1 হয়, এ প্লাস 1 সমান 1, যারা দেখতেছেন একটু কমেন্ট করিয়েন। যুক্তিবর্তনী যা লজিক সার্কিটও তা, যে কোনো নামে আসতে পারে, যুক্তিবর্তনীয় যা লজিক সার্কিটও তাই। দেখেন একটু দ্রুত জানান, ক্লিয়ার আরাফাত হোসেন ভাই। তারপরে এবার দেখেন একটা 10 মার্কের প্রশ্ন করব, 10 মার্কের একটা 10 মার্কের বড় প্রশ্ন করে এখানে বিদায় দিয়ে দেবো। 10 মার্কের এটা ভালো করে দেখেন, এই প্রশ্ন আসে পরীক্ষায়। দেখেন এবার একটা 10 মার্কের প্রশ্ন হবে। তা যে হয়েছে যে আমাদের পেইড বেসের ক্লাস শুরু হবে আপনার ঈদের পর থেকে। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার হয়েছে, যে যুক্তি মানে দেখেন এবার আমরা যেটা করবো সেটা 10 মার্কের প্রশ্ন। এটা আসছিল আপনার 14তম প্লাস 16তম, এ প্রায় প্রতিবারই আসে। ন্যান্ড ও নর গেটের সর্বজনীনতা ব্যাখ্যা করো, ন্যান্ড ও নর গেটের সর্বজনীনতা ব্যাখ্যা করো। এটা একটা টেকনিকের সাথে শিখবো, দেখেন বা সার্বজনীনতা ব্যাখ্যা করো, ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখেন 10 মার্কের প্রশ্ন। আসছে কততমতে বললাম 14 এবং 16, 14 এবং 16 মার্ক হচ্ছে 10। তো এটা একটা টেকনিকের মাধ্যমে শেখা যায়। তো এই পাশে লিখলাম ন্যান্ড গেটের সর্বজনীনতা, আর এই পাশে লিখলাম হচ্ছে আপনার নর। তো দুই একটা বেসিক কথাবার্তা বলি। সর্বজনীন গেট বলতে বোঝায় দামে সস্তা মানে ভালো, অর্থাৎ এই গেট দ্বারা দুনিয়ার যত সকল গেট আছে সমীকরণ আছে সকল গেট বাস্তবায়ন করা যায়, শুধুমাত্র এই দুইটা ন্যান্ড এবং নর দ্বারা। তো এই সর্বজনীনতা ব্যাখ্যা করার জন্য যে মৌলিক যে তিনটা গেট আছে না, অ্যান্ড আর নট, এই তিনটেকে প্রুভ করতে হবে এই কাজটায়, অর্থাৎ 3টে স্টেপে করতে হবে, বুঝতে পারছেন? তো আমরা দেখি করি। প্রথমে আমরা লিখলাম ন্যান্ড দিয়ে নট বাস্তবায়ন, ন্যান্ড দিয়ে নট, ন্যান্ড দিয়ে নট। এবার বোঝেন বিষয়টা হচ্ছে, আপনি ধরেন যে আপনি একটা ফটোকপি মেশিন নিয়েছেন, এই ফটোকপি মেশিনের ভিতরে জামা প্রিন্ট করবেন, কিন্তু মেশিনটা হবে ফটোকপি, বুঝতে পারছেন? যে ফটোকপি মেশিন, কিন্তু ওখানে আমরা একটা জামা প্রিন্ট করবো। আরও সহজভাবে বলি যে আমি নিব হচ্ছে ন্যান্ড, অর্থাৎ মেশিন নেব ন্যান্ড, কিন্তু আউটপুট দেখাবে হচ্ছে নটের মতো। এটাই হচ্ছে ব্যাপার, যে আমি ন্যান্ডের মতো নিতেছি কিন্তু আউটপুট দেখাবে হচ্ছে নটের মতো। ওই যে আমি বললাম নিছি ফটোকপি মেশিন কিন্তু জামা প্রিন্ট হয়ে দিতেছে, এরকম। তো থাকবে ন্যান্ড কিন্তু দেখাবে নটের মতো আউটপুট, থাকবে ন্যান্ড মেশিন কিন্তু দেখাবে হচ্ছে অ্যান্ডের মতো, থাকবে ন্যান্ড দেখাবে হচ্ছে ওয়ারের মতো। এই কাজটাই করতে হবে। তো ন্যান্ডের যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে এ ইন্টু বি, এটা, আর ফিগারটা হচ্ছে এরকম। তো এগুলো ডিটেলস আমরা পড়বো, আপাতত এটা মনে রাখেন যে এটা হচ্ছে ন্যান্ডের সিম্বল আর ন্যান্ডের আউটপুট হচ্ছে এটা। তো আমরা এখন দেখেন কি করি, আর নট সমান সমান হয় হচ্ছে এ বার, অর্থাৎ আউটপুট হিসেবে আমাকে এ বার আনতে হবে। তো আমি একটা ন্যান্ড নেই, এটা নিলাম এ। বুঝেন, আমার ন্যান্ডে সর্বনিম্ন ইনপুট হচ্ছে 2টা, আবার অপর দিকে আমি যখন নট করতে যাব নটে সর্বনিম্ন ইনপুট হচ্ছে একটা। কি একটা ভেজাল দেখেন, ন্যান্ডে হচ্ছে 2টা, নটে হচ্ছে ন্যান্ডে হচ্ছে 2টা, নটে হচ্ছে একটাতে। এই সমস্যা সমাধানের জন্য আমরা কী করলাম দেখেন, এই এ আছে না, এর সাথে আমরা আরেকটা কানেক্ট করে দেবো, অর্থাৎ আরেকটা এ কানেক্ট করে দিলাম। এতে দেখা গেলো ন্যান্ডও খুশি আছে, নটও খুশি আছে। ন্যান্ডকেও বললাম যে এর একটা ইনপুটে আছে, আবার নটকে বোঝাচ্ছি যে এর একটা ইনপুটেই আছে, ন্যান্ডকেও বোঝাচ্ছি যে এর 2টা ইনপুটেই আছে। তো এটা যখন 2টা এ নেবো তখন কী হবে, এ ডট এ এর উপর বার, এরকম হয়ে যাবে। কারণ আমরা ন্যান্ড মানে জানি কি এ ডট বি, এই মেশিনের ভিতরে যাই ঢুকাবো তাই গুণ এবং বার হয়ে যাবে। তো এইটা করলে কী আসছে, 2টা এ সমান সমান একটা এ হয়, হলো এ বার, শেষ কাহিনী, আর কিছুই না। ওকে,
তো এরপর দেখেন আমরা ন্যান দিয়ে n বাস্তবায়ন করব, ন্যান দিয়ে n বাস্তবায়ন করব। তো এবার বিষয়টা বোঝেন, ন্যান মানে আমরা কি জানি a ইন্টু বি বার, আর n মানে কি জানি, n মানে জানি ab। অর্থাৎ দেখেন এই a ডট বিকে যদি আমি ডাবল বার করে দিই তাহলে কী হয়ে দিছে ab হচ্ছে না। একটা ন্যান যদি আমি নেই তাহলে কী পাবো a ডট বি, তার উপরে একটা বার। এটা যদি আমি আবার করে দিই তখন কী পাবো ab পাবো না, n পাবো না। এই কাজটাই করবো জাস্ট, আর কিছু না। এই একটা আমি ন্যান নিলাম, একটা ন্যান নিলে কী পাবো a ডট বি এর উপর বার, আমি আবার একটা ন্যান নেবো। যদি আবার একটা ন্যান নিই তাহলে কী আসতেছে a ডট বি বার বার, অর্থাৎ a ডট বি আবার একবার হয়তো দুইটা লেখা আর একটা লেখা তো সেম কথা। তো ডাবল বার কাটাকাটি করলে কী হলো ab। তার মানে আমরা বলতেছি যে নিচি ন্যান কিন্তু দেখাচ্ছে আউটপুট অ্যান্ডের মতো। এটাই হচ্ছে বাস্তবায়ন, যে নিচি ন্যান কিন্তু দেখাচ্ছে আউটপুট অ্যান্ডের মতো। সেম সর্বশেষ হচ্ছে ওয়ার। বোর্ডে লেখার মিস্টেক হয়েছিল। কি মিস্টেক হয়েছে ভাই? আপনি কি স্কুল অ্যান্ড কলেজ বোর্ড জন্য আগে শেষ করি, তারপর আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। এবার ন্যান দিয়ে সর্বশেষ হচ্ছে ওয়ার। তাহলে এবার ওয়ারের ব্যাপারটা দেখেন, ওয়ারের ব্যাপারটা দেখেন, আগে শেষ করেন, যাই না একটা টেকনিক শিখিয়ে দেবো, তাহলে আপনি নর হয়ে যাবে, সাথেই নর করাই লাগবে না। ওয়েট করেন একটু। ন্যান দিয়ে এবার ওয়ার। ওয়ার বলতে কি বোঝায় দেখেন, ওয়ার বলতে আমরা জানি যে a প্লাস বি। তাইলে আমার আছে কি, আমার ন্যান্ড মেশিন আউটপুট দিবে আমাকে এইটা, আমাকে বানাইতে হবে a প্লাস বি। অর্থাৎ একে যদি আমি ডিমর্গান লও অ্যাপ্লাই করি, তারপরে ব্যাপারটা এরকম আসতেছে a বার প্লাস বি বার। কিন্তু আমার দরকার আছে স্পেসিফিকভাবে a প্লাস বি। এই জন্য আমরা কী করবো জানেন, যে অগ্রিম a বার আর একটা বি বার বানায় নিয়ে যাবো, একটা a বার আর একটা বি বার বানায় নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এর উপরে যদি আমি অ্যাপ্লাই করি তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে a বার বার প্লাস বি বার বার হবে a প্লাস বি। এই কাজটাই করবো, যে একটা a বার আর একটা বি বার বানায় নিয়ে যাবো, যাওয়ার পর ওই দুটাকে ন্যান্ডের সাথে যুক্ত করে দেবো। এই যে ব্যাপারটা এরকম। এবার ফির কীভাবে বানাবো, এই যে ন্যান্ডের সাথে দেখা না গেলে জানাবেন। এইটা হচ্ছে আমার a নিলাম, তাহলে এটা বেরোলো কি a বার, আবার এখানে আমরা একটা নিলাম b, তাহলে এখানে বের হবে হচ্ছে b বার। ওকে, এই দুটোকে এখন আমরা ন্যান্ডের সাথে যুক্ত করে দেবো, a বার b বার। তাহলে a বার ইন্টু b বার, একে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা আসবে a প্লাস বি। তাহলে এখন মজার বিষয়টা দেখেন, যে শর্টকাটটা আমি আপনাদেরকে দেখাবো। শর্টকাটটা হচ্ছে যে ন্যান্ড নট নর নট, খেয়াল করেন যাইয়েন না, একটু ওয়েট করেন। নর নট, তারপরে ন্যান্ড ওয়ার, সরি ন্যান্ড অ্যান্ড নর ওয়ার। এবার ন্যান্ড ওয়ার নর অ্যান্ড। শর্টকাটটা শিখে যান, শর্টকাটটা শিখে যান। দেখেন কী কী লিখলাম, এই বিষয়টা এইভাবে মনে রাখবেন। ন্যান দিয়ে নটও যেমন, নর দিয়ে নটও তেমন, মানে সেম কনসেপ্ট। কী বললাম, ন্যান দিয়ে নট যেভাবে বাস্তবায়ন হয়, নর দিয়ে নটও সেমভাবে বাস্তবায়ন হয়। অর্থাৎ এই যে কনসেপ্টটা দিয়ে বাস্তবায়ন করছেন না, নর দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে এই সিম্বলটা জাস্ট চেঞ্জ করে দেবেন, এক এক কনসেপ্ট বাকিটা সব সেম। অর্থাৎ তখন এরকম খালি আমার চন্দ্রাকৃতির হবে, বুঝতে পারছেন? ন্যান দিয়ে নটও যা, নর দিয়ে নটও তা, খালি সিম্বলটা চেঞ্জ হবে। এবার দেখেন আর বাকি দুইটা কীভাবে মনে রাখবেন, এই অ্যান্ড আর এই অ্যান্ড মিলে দেখেন তো, অর্থাৎ এখানেও অ্যান্ড আছে এখানেও অ্যান্ড আছে, যদি মিলে যায়, মিলে গেলে যাওয়াগুলোর কনসেপ্ট একরকম হবে। কি বললাম, যে এই অ্যান্ড আর এই অ্যান্ড মিলে গেছে, এখানেও অ্যান্ড আছে এখানেও অ্যান্ড আছে। আবার দেখেন এখানেও ওয়ার আছে এখানেও ওয়ার আছে, অর্থাৎ এই দুইটার কনসেপ্ট সেম। তাহলে মিলে যাওয়া কোথায়, এইটা। তো যখন আমাকে নর দ্বারা ওয়ার বাস্তবায়ন করতে বলবে এই কনসেপ্ট দিয়ে যাইতে হবে। অর্থাৎ এখানে চন্দ্রাঘাতির কই দেবো, এখানে চন্দ্রাঘাতির কই দেবো, শেষ। এবার দেখেন এখানে অ্যান্ড আছে এখানে ওয়ার আছে, মিলছে, এটা মেলে নাই, না মেলাগুলো দেখতে একরকম হবে। আবার এখানে ওয়ার আছে এখানে অ্যান্ড আছে, মিলছে মেলে নেই, না মেলাগুলো দেখতে কনসেপ্ট একরকম হবে। অর্থাৎ এই ন্যান দিয়ে ওয়ার যেভাবে করছি, যে প্রথমে এবার নিছি বিবার নিছি তারপর এরকম করছি, সেম যখন আমাকে নর দিয়ে অ্যান্ড বাস্তবায়ন করতে হবে এই কনসেপ্ট। অর্থাৎ ওভারঅল বিষয়টা দাঁড়ালো ন্যান দিয়ে নট যা, নট দিয়ে নটতা, খালি সিম্বল চেঞ্জ। আবার ন্যান দিয়ে অ্যান্ড অ্যান্ড মিলছে, নট দিয়ে ওয়ারতা, অর্থাৎ মিলে গেলে একই কনসেপ্ট হবে, এই কনসেপ্ট। তারপরে ন্যান দিয়ে ওয়ার, অর্থাৎ মিলে নেই, না মিলে গেলে এই কনসেপ্ট। ওকে, এই আর কি বিষয়। তো ধরেন কি বোর্ডে লেখা মিস্টেক হয়েছে, কোন লেখা মিস্টেক হয়েছিল ভাইয়া আপনি কি স্কুল অ্যান্ড কলেজ বোর্ডের জন্য ব্যাচ করান? জি, কলেজের জন্য স্টুডেন্ট বেশি হলে কলেজে করা, আপাতত 313 এবং 325-এর জন্য শুরু হচ্ছে। অর্থাৎ স্কুল, সরকারি স্কুল, তারপরে হচ্ছে কলেজের প্রদর্শক, স্কুলের প্রদর্শক, এই ভর্তি হবো, ভর্তি নেবেন। আচ্ছা, কবে ভর্তিতে শুরু হয়ে গেছে অলরেডি, আপনার 10 জন প্লাস ভর্তি হয়ে গেছে, আর আপনি এখন কবে নেবেন? ভর্তি চলমান অবস্থায় আছে, আমাকে জাস্ট ইনবক্স করলেই হয়ে যাবে।
ইনবক্স করলে আমি ডিটেলস জানাই দেবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এটাই কিন্তু আমাদের ফ্রি ক্লাসের লাস্ট, এরপর থেকে যা হবে সব পেইড বেসে ক্লাস হবে। আর 15 তারিখ পর্যন্ত আপনারা তো জানেন অফার চলতেছে যে 1000 টাকার কোর্স আমরা 500 টাকায় ভর্তি নিতেছি। আপনি খুঁজে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম যে এরকম ক্লাস অনেকে তো স্ক্রিন শেয়ার করে পড়ায়, আবার কোর্স ফিও দেখা যাচ্ছে 1500 টাকা নেয়, 800 প্লাস 1000 প্লাস। তো সেই তুলনায় আপনাদের অনেক কম কোর্স ফি নিছি এবং একটা বইও দিয়ে দেবো নতুন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দেবো। কারো কোনো প্রশ্ন থেকে দ্রুত বলতে পারেন। আর যারা ভর্তি হতে চান ইনবক্স করেন, তাই হবে। ইনবক্সে বলে ডিটেলস দিয়ে দেবে, আমার পেজে মেসেজ দিলে তাই হবে। আর কলেজে যখন স্টুডেন্ট বেশি হবে তখন কলেজেটা করা যাবে। আপাতত স্কুল শুরু হচ্ছে। A+1=1 এটা, ও আচ্ছা হ্যাঁ A+1=1 এটা হবে। আর দুই একটা জায়গা দুইয়ের পরিপূরক আমার লিখতে মিশে খুব স্পিডে পড়াচ্ছিলাম, তো অনেকগুলো প্রশ্ন একসঙ্গে। তো হিসাব করে দেখবেন যে সিমিলার সহ আজকে আপনার 40-45 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের পেইড বেসিক ক্লাসগুলো সেম এইভাবে ব্যাখ্যা সহ করবো, কিন্তু সরাসরি ব্যাখ্যায় আগে আমরা যাবো না, আগে আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। অর্থাৎ বেসিক পড়ার পর তারপর লাস্ট দিন হবে এটা। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।